তোকে আমার বিয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তুই এটা করতে পারলি কি করে? অর্ণব তো তোর ছোট। আম্মু বিশ্বাস করো আমি কিছুই করিনি। চুপ কর, একটা কথাও বলবি না। তোর মামি কি মিথ্যা কথা বলছে? এখন তোকে বকাঝকা করে লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। তার চেয়ে ভালো ওদেরকে বিয়ে দিয়ে দিই আজকে। যা ভালো মনে করিস তাই কর। আমার কথাটা তো শুনবে সবাই। আমরা সত্যিই কিছু করিনি। চুপ, আর একটা কথাও বলবি না। তোর কোনো কথা শুনতে চাই না আমরা। তারপর ইরাপু অনেক চেষ্টা করেও কিছু করতে পারলো না। আমি কিছুই বলিনি। কী বা বলার আছে আমার, আর কী বা করার। কাজী ডেকে সন্ধ্যায় বিয়ে পড়িয়ে দেওয়া হলো আমাদের। বিয়ে পড়িয়ে দিয়ে ফুপি আর ফুপা চলে গেল। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। রাত প্রায় 10টা বাজে। ছাদে দাঁড়িয়ে ভাবছি আর ভাবছি, একদিনে কি থেকে কি হয়ে গেল। কালকে সিঙ্গেল গ্রুপের মেম্বার ছিলাম, আর আজকে সেই যোগ্যতা হারিয়ে ফেললাম। কালকে সে আমার বড় অপু ছিল, আর আজকে সে আমার বউ। ছাদে কিছু সময় কাটিয়ে রুমের সামনে এলাম। রুমের সামনে এসে ভাবতে লাগলাম ভেতরে যাব কি না। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই সে আমার বউ, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই রুমের ভেতর প্রবেশ করলাম। দরজাটাও লাগিয়ে দিলাম। দরজা লাগানো শব্দে ইরাপু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। আমি দরজা বন্ধ করে সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন আমার কি করা উচিত। আমি তো জীবনে বাসর করিনি, তবে শুনেছি বাসর ঘরে নাকি বউ স্বামীকে সালাম করে। কই আমার বউ তো কিছুই করছে না। আমি কিছুক্ষণ ভেবে এরার কাছে গেলাম। ঘোমটা দিয়েছে, তাই ঘোমটাটা তুললাম। খবরদার আমাকে টাচ করার চেষ্টা করবি না। টাচ করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি তো আমার বউ, তোমাকে টাচ করবো না কেন? আমার বউকে আমি টাচ করতেই পারি। আমি এই বিয়েটাই মানি না, সেখানে আবার বউ। খবরদার স্বামীর অধিকার ফেলাতে আসবি না আমার কাছে। মানছি আমি ষড়যন্ত্র করে তোমাকে বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি। যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন শুধু সাজাতে আসবি না, যা এখান থেকে। ডিভোর্স দিয়ে দিব আমি তোকে। প্লিজ তুমি এভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। একদম টাচ করার চেষ্টা করবি না আমায়। কখনো কিছু করার চেষ্টা করলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। এর জন্য তুই দায়ী থাকবি। প্লিজ তুমি এভাবে বলো না। আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া কখনো টাচ করবো না। তবুও তুমি তোমার নিজের কোনো ক্ষতি করো না। এরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। আমিও নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। একটু আগের বলা কথাগুলো খুব মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে। তাই শুয়ে না থেকে দরজা খুলে চলে এলাম ছাদে। আগে থেকে কয়েকটা সিগারেট কেনা ছিল, সেগুলো নিয়ে এলাম। আকাশের দিকে তাকিয়ে একের পরে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলাম। কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। মানছি না হয় আমি একটা ভুল করেছি, তাও শুধু তাকে পাওয়ার জন্য করেছি। আমি যে বড্ড ভালোবাসি তাকে, সে কেন বোঝে না? কি করে বোঝাই তোমাকে কতটা ভালোবাসি আমি? এসব নানান কথা ভাবতে লাগলাম, আর একের পর এক সিগারেট ধরাতে লাগলাম। আপনারা হয়তো বা সব কিছু ভালোভাবে বুঝতে পারছেন না, তাই না? চলুন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল ঘুমিয়ে আছি, এমন সময় ফোনটা চিৎকার করতে শুরু করলো। মনে হচ্ছে কি ফোনটাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলাম। এমনি কাঁচা ঘুম, ঘুম পাচ্ছে খুব। আবার চোখটা বন্ধ করতে আবারও ফোনটা চিৎকার দিয়ে উঠলো। মেজাজ পুরো 420। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিলাম। মন চাচ্ছে এক আছাড় দিয়ে ফোনটাকে একদম খতম করে দেই। ফোনটা আছাড় দেওয়ার জন্য হাতটা উঠালাম, কিন্তু ভাবলাম এটা তো ফোনের দোষ না, যে ফোন দিয়েছে তারই দোষ। ফোনটার ভাগ্য ভালো, এই যাত্রায় বেঁচে গেল। ফোন রিসিভ করে নাম্বার না দেখিয়ে বলতে শুরু করলাম, কোন শালা আমার কাঁচা ঘুম ভেঙে দিলি রে? তোর কপালে বউ জুটবে না, আর জুটলেও তোর বউয়ের বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, মিলিয়ে নিস। ওপাশ থেকে একটা সুন্দরী রমণী, মানে সুন্দর মন জড়ানো কণ্ঠ বলে উঠল, কানের গোড়ায় এমন একটা দিব না ঠিক হয়ে যাবি। কিসব বাজে বাজে কথা বলছিস? আজব তো, চেনেন না জানেন না তুই করে বলছেন। বাবা মা কি ভদ্রতা শেখায়নি নাকি? দেখ অর্ণব, আমার কিন্তু রাগ উঠতেছে। এই এই মেয়ে, আপনি আমার নাম জানলেন কোথায়? এবার মার খাবি বলে দিলাম। ফোনে তাকিয়ে দেখ, মনে হয় নেশা করেছিস। আমি এবার ফোনে তাকে অবাক। হায় আল্লাহ, এটা তো ইরা আপু। আমি তো উল্টাপাল্টা কিছু বলে ফেললাম, আর আপু আমাকে ফোন দেবে ভাবতেই পারছি না। আমি ইরা আপুকে বললাম, আপু তুমি হঠাৎ করে? এবার মনে পড়েছে তাহলে? আসলে হয়েছে কি, আমি ঘুমিয়েছিলাম তো, না দেখে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করেছে তো, তাই। তুমি কিছু মনে করো না। কি, তুই এখনো ঘুমাচ্ছিস? তো কি করব, আমি কি কোনো ঐতিহাসিক কাজ করতে যাব নাকি? তোকে মামি কিছু বলেনি? কি বলবে? এই যে আমি তোদের বাসায় যাচ্ছি আর তোকে আনতে আসতে বলেছি বাস স্টপে। আম্মু তো কিছুই বলেনি। আমি কিছুই জানি না। 10 মিনিটের মধ্যে আয় বাস স্টপে। ঠিক আছে যাচ্ছি। আমি লাফ মেরে বিছানা থেকে উঠে পড়লাম।
উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে এলাম। নিচে এসে দেখলাম আম্মুকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি আম্মুকে চিন্তিত দেখে বললাম, আম্মু তোমায় চিন্তিত দেখাচ্ছ কেন? কিছু কি হয়েছে? ওসব পরে হবে, আগে যা ইরাকে নিয়ে আয়, ও মনে হয় চলে এসেছে এতক্ষণে। তুমি এখন বলছো? ইরা আপু চলে এসেছে, আমাকে ফোন দিয়েছিল। ঠিক আছে যা নিয়ে আয়, বলতে ভুলে গেছিলাম আমি। ঠিক আছে। তারপর আমি বাইরে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। প্রায় 1 ঘন্টা পর পৌঁছালাম। ইরা আপুকে কল করার আগে একটা সিগারেট খেয়ে নিই, খুব মন চাচ্ছে খেতে। যেভাবে সেই কাজ, দোকানে গিয়ে একটা সিগারেট ধরে খেতে লাগলাম। এমন সময় কে যেন বলল, স্মাইল প্লিজ। সামনে তাকিয়ে দেখি ইরা আপু দাঁড়িয়ে আছে, রেগে আছে প্রচুর পরিমাণে, দেখেই বোঝা যাচ্ছে। আর এক হাতে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছে আমার। এটা দেখে আমার হাতে থেকে সিগারেটটা ফেলে দিলাম। সিগারেটটা ফেলতে ইরা আপু এসে রাগী দৃষ্টিতে বলল, কিরে ফেলে দিলি কেন? খা না, আর কয়েকটা ছবি তুলি। আসলে আপু আমি সিগারেট খাই না, মাঝে মধ্যে 2-1টা খাই। প্লিজ তুমি আম্মুকে বলো না। না, এটা তো বলতেই হবে, তুই অনেক বড় হয়ে গেছিস, এটা জানাতে হবে না? প্লিজ বাসায় বলো না আপু, বললে আমাকে কী যে করবে আমি নিজেও জানি না। তো আমি এখন কি করব? আমি বলবোই। প্লিজ আপু কিছু বলো না, তোমাকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। শিওর তো নিয়ে যাবি? যাব। আর একটা কথা, এসব আর খাবি না। ঠিক আছে আর খাবো না। ঠিক আছে, বাসায় চল। ঠিক আছে চলো। তারপর আমি ইরাপুকে নিয়ে বাসায় আসতে লাগলাম। ইরাপুকে দেখে আমার এক মুহূর্তের জন্য হলেও আমার চোখ আটকে গিয়েছিল। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, পুরো পরীর মতো। তারপর ইরাপুকে নিয়ে বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতে আম্মু দরজা খুলে দিল। মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আম্মুর দিকে তাকিয়ে দেখে মনে হয় কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে। ইরাপু আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো, মনে হয় নিজের মেয়ে। হায় রে, আম্মু আমাকেই চিনতে পারে না। তখন ইরাপু আম্মুকে বলল, কেমন আছো মামি? আমি ভালো আছি, তুই কেমন আছিস আগে সেটা বল। খুব ভালো আছি। কেমন ভালো আছিস? তুই তো শুকিয়ে গেছিস। কি বললাম আম্মু? শুকিয়ে গেছে? দিন দিন কে মোটা হচ্ছে। দেখছো মামি, সবাই বলে আমি শুকিয়ে যাচ্ছি, আর তোমার ছেলে বলে আমি মোটা হচ্ছি। ওর তো কাজ ওই একটাই, সবার পিছনে লেগে থাকা। আচ্ছা তুই এবার 1 মাস থাকবি বলে দিলাম। থাকবো। কলেজ তো অফ। তা তুমি কি কোথাও যাবে নাকি, যেভাবে সেজেছো? আমাদের বাসায় যাব, বাবা নাকি অসুস্থ, তাই দেখতে যাব। তা কখন আসবে? আজকে আসতে পারবো না, কাল বিকালে আসবো, মন খারাপ করবি না, এসে না হয় গল্প করব। ঠিক আছে। আর শোন, অর্ণবকে দেখে রাখিস, হারামজাদা একটা, দেখিস শয়তানি করলে 2 ঘা দিয়ে দিবি, কোনো দড়ি করবি না। কি রে অর্ণব, শুনলি তো কি বললো? শুনলাম, সব আমাকে মারার প্ল্যান। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, আর ওকে বাসার বাইরে যেতে দিবি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মামি, আমি আছি তো। ঠিক আছে। তারপর আম্মু চলে গেল, ইরাপু চলে গেল। যেই রুমটা ইরাপু থাকে আমাদের বাসায় আসলে, আমি আমার রুমে চলে আসলাম। অনেক ক্লান্ততে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে ইরাপুর ডাকে ঘুম ভাঙলো, আর সে বলল, কি রে ওঠ তাড়াতাড়ি, বিকেল হয়ে গেছে। বিকেল হয়েছে তো আমি কি করব? কি করবি মানে? এখন না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো? তো নিয়ে যাবি না? না, নিয়ে যাব না। কি করবে কি? এখন মামিকে সব ছবিগুলো দেখিয়ে দিব। তো দাও না, বাধা দিয়েছে কে? তখন আম্মু বাসায় ছিল না, তাই ঘুরতে নেওয়ার কথা বলছিলাম। এখন তো আম্মু নেই, নো টেনশন, আম্মুকে চাইলেও দেখাতে পারবে না। বাসায় আসলে দেখিয়ে দিব, তখন পা ধরলেও কাজ হবে না বলে দিলাম। তোমার পা ধরতে যাব আমি? আমার বয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে। সন্ধ্যায় তো আমার কাছে আসতেই হবে। খাবে কি? হোটেল থেকে নিয়ে আসবো, আমার চিন্তা করতে হবে না। তোকে তো বাড়ির বাইরে যেতে বারণ করেছে, আমি যেতে দিলে তো যাবি। ঠিক আছে, যাব না, যাও। আমি না খেয়ে থাকতে পারি, না খেয়ে থাকতে পারবো, তোমার কাছে যাওয়া লাগবে না আমার। ঠিক আছে, দেখি আমার কাছে আসতে হয় কি না। ঠিক আছে যাও, যাব না। তারপর ইরাপু চলে গেল বেসকে গেটে। আমি শুয়ে না থেকে ফ্রেশ হয়ে নিলাম। আস্তে আস্তে সময় যেতে লাগলো। যতবার ইরাপুর সাথে দেখা হয়েছে ততবার মুখ বেঞ্চকে কেটে চলে গেছে। মন চাই মুখটা ভেঙে দিই। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে এলো, খুব খিদেও পেয়েছে। তখন তো ঝটপট বলে দিলাম আমি না খেয়ে থাকতে পারবো। কি জ্বালায় যে বলছিলাম, আমি তো জীবনও না খেয়ে থাকিনি, এখন কি হবে? তখন না খেয়ে থাকতে পারবো বলে ভুল হয়ে গেছে। এখন তো বলতে পারছি না যে খিদে পেয়েছে। এদিকে পেটে আমার ইঁদুর হরতাল শুরু করেছে। ধুর, তখন ঘুরতে নিয়ে গেলে ভালো হতো। যাই হোক, এখন ইরাপুকে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তাই আমি রুম থেকে বেরিয়ে দেখলাম ইরাপু সোফা বসে টিভি দেখছে।
আমি গিয়ে আপুর পাশে বসলাম। আপু কি করো? দেখতেই তো পাচ্ছিস, টিভি দেখি। আপু তুমি না ফুচকা খেতে পছন্দ করো, তোমাকে কালকে ফুচকা খাওয়াবো। কি ব্যাপার, তেল দিচ্ছিস কেন? খিদে পেয়েছে বুঝি? আমি কখন তেল দিলাম? তোমাকে খাওয়াতে চাইলাম, আর তুমি এই জন্যে মানুষের উপকার করতে নেই। বুঝি বুঝি, সব বুঝি। খিদে পেয়েছে তাই আমার কাছে আসছিস। তখন তো পটপট করে বললি না খেয়ে থাকতে পারবি, আমার কাছে আসবি না। আমি তো তখন ভুল করে বলেছিলাম। যাও, এবার কথা দিলাম কালকে তোমাকে ফুচকা খেতে নিয়ে যাব। না, এখন হবে। প্লিজ আপু, আমার খিদে পেয়েছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তখন তো বললি না খেয়ে থাকতে পারবি, তা এখন তোর বাহাদুরি কই গেল? আমি কি তখন ওভাবে বলেছি নাকি? মজা করে বলেছিলাম। আমি তো জীবনেও না খেয়ে থাকিনি। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করতে পারি, তবে তোকে এখন কান ধরে 20 বার উঠবোস করতে হবে। বললাম তো কালকে নিয়ে যাব। তা তো নিয়ে যাবি, এখন চটপট 20 বার কান ধরে উঠবোস কর। সুযোগ নিতেছো? ঠিক আছে, এক মাঘে গরম থুকু, শীত যায় না, আমিও দেখে নেব। ঠিক আছে, কি করবি করিস, এখন কান ধর। কি আর করার, কান ধরে উঠবস করতে হবে। আশেপাশে তো কেউ নেই, তাই মান সম্মানের কোনো ভয় নেই। যাই হোক, আমি কান ধরে উঠবস করতে লাগলাম, আর ইরাপও হাসতে লাগলো। কি সুন্দর তার হাসি! মনে হয় কেউ হাসি দেখে সারা জীবন পার করে দিতে পারবে। কি এক অদ্ভুত মায়া তার হাসিতে। আমি ইরাপোর হাসির দিকে তাকিয়ে রইলাম। ইরাপো একটা ধমক দিল। আমি আবার কান ধরে উঠবস করতে লাগলাম, পুরোপুরি 20 বার উঠবস করতে লাগলাম। কি মেয়ে রে বাবা, একটু দয়া মায়া নেই। তারপর শেষ করে ধপ করে সবাই বসলাম। তখন ইরাপো বলল, কিরে, আর বাহাদুরি করবি আমার সামনে? আমারও সুযোগ আসবে, সময় মতো সব শোধ দিয়ে দেব। ঠিক আছে, দেখা যাবে। তারপর ইরাপো রান্নাঘরে চলে গেল। এমনি আমার খিদে পেয়েছে, তার উপর আবার এই শাস্তি। মনে হচ্ছে খিদেটা আরও বেড়ে গেল। এমন সময় ইরাপো রান্নাঘর থেকে খাবার হাতে নিয়ে বেরিয়ে এলো। আমি ইরাপোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কিরে, এভাবে কেন তাকিয়ে আছিস? মনে হয় এলিয়েন দেখছিস। তুমি এত তাড়াতাড়ি খাবার কোথায় পেলে? কেন, মামি রান্না করে দিয়ে গেছে। কি, তুমি আমার সাথে চিট করেছো? তুইও আমার সাথে চিট করছিস? শোধ দিয়ে দিলাম। আমারও সুযোগ আসবে। তোর আসলে আমারও আসবে, এত কথা বাদ। তুই খাবি নাকি খাবি না? না না, খাবো তো। তারপর আমি আর ইরাপো একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে যে যার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুমিয়ে আছি, আর আমাকে যে কেউ জড়িয়ে ধরে আছে সেটা আমি জানতামই না। আমাকে জড়িয়ে ধরে আছে আমার ফুফাতো বোন ইরাপো। ইরাপো পরে আছে পাতলা নাইট ড্রেস, আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। এমন সময় আম্মু আমার রুমে এসে দরজা খুলে এই অবস্থায় দেখে সে যেন থ হয়ে গেল, তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আম্মুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আম্মু এটা দেখে কী করবে কিছুই ভাবতে পারছে না। কীভাবে ইরাপো এটা করতে পারে? আম্মু রেগে আছে, আম্মু এসব মেনে নিতে পারছে না। মনে হয় যেন তার কাছে সব দুঃস্বপ্ন। আম্মু তো পুরো শকড আর হতভম্ব হয়ে গেছে। তারপর আম্মু জোরে জোরে আমাদের ডাকতে লাগলো। আম্মুর ডাকাতে ইরাপো জেগে উঠলো। তাকে দেখলো আম্মু জোরে জোরে ডাকছে। আম্মুকে এত সকালে আশা করেনি ইরাপো। তাই ইরাপো বলল, মামি তুমি এত সকালে? তোমার না বিকেলে আসার কথা ছিল? বিকেলে আসলে তো এসব দেখতে পারতাম না। কিসব দেখতে পারতে না মামি? এখনো তুই এসব বলছিস? ছি, তোর লজ্জা লাগছে না? আমার লজ্জা লাগবে কেন? আজব তো। তুই এসব করবি আমি ভাবতেও পারিনি। কিসব পাগলের মতো কথা বলছো? আর আমি তো আমার রুমে। এতটুকু বলেই থেমে গেল ইরাপু। চারপাশে তাকিয়ে দেখে এটা তো ইরাপুর রুম না, আমার রুম। এটা দেখে তো ইরাপু অবাক হয়ে গেল। এবার বিছানায় তাকিয়ে দেখলো ইরাপু। তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি, আমার উন্মুক্ত পেট দেখা যাচ্ছে। তার মানে ইরাপু এতক্ষণ কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ধরেছিল। ইরাপু নিজের দিকে তাকিয়ে দেখে নাইট ড্রেস পরে আছে। এটা দেখে ইরাপু আর অবাকের চরম পর্যায়ে। আপু কখন আবার রুমে এলো এটা ভাবতে পারছে না, আর কখন এসে জড়িয়ে ধরলো এসব ভাবতেই তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তারপর ইরাপু অস্থির হয়ে আম্মুকে বলল, বিশ্বাস করো মামি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। নিজের চোখ কেউ অবিশ্বাস করতে বলছিস ইরা? বিশ্বাস করো মামি, আমি কখন অর্ণবের রুমে এলাম আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা বলতে হবে না। এখন না আসলে তো অনেক কিছু দেখতে পেতাম না। তুমি আমাকে বিশ্বাস করো মামি, আমি কিছুই করিনি। তোকে অনেক বিশ্বাস করতাম আমি ইরা, তুই এইভাবে আমার বিশ্বাস ভাঙবি জানা ছিল না। মামি তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি তো ডিনার করে নিজের ঘরে ঘুমিয়েছিলাম। তোকে আমি নিজের মেয়ের মতো ভাবতাম, কিন্তু তুই ছি, তুই এটা কি করে করতে পারলি?
অর্ণব তো তোর ছোট, তুই তো ওর সিনিয়র, তুই ওর সিনিয়র হয়ে এই কাজটা করতে পারলি? মামি বিশ্বাস করো, আমরা তো ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। আমি কখন অর্ণবের রুমে এসে আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি তোর আব্বু আম্মুকে ডাকছি, তুই অর্ণবকে ডেকে তোল। মামি 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 আমার কথাটা তো শোনো। আম্মু কোনো কথা না শুনে রুম থেকে চলে গেল। ইরা আপু মাথায় হাত দিয়ে দপ করে বিছানায় বসে পড়ল। আমার দিকে তাকিয়ে দেখলাম আরাম করে ঘুমিয়ে আছি। তখন ইরা আপু আমাকে ডাকতে লাগলো। আমি উঠলাম না, তাই ইরা আপু ঠাস করে একটা চর বসিয়ে দিল। এদিকে আমি চর মারার শব্দে লাফ মেরে উঠলাম। গালে হাত দিয়ে তাকিয়ে আছি, চর মেরে গালটা লাল করে দিয়েছে। কি মেরে বাবা, কি হলো, মারলে কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তা সকাল সকাল আমার রুমে কি মনে করে? আর তুমি নাইট ড্রেস পরে আছো কেন? যাও চেঞ্জ করে এসো। কানের গোড়ায় এমন একটা দিব না? তা তো আমারও প্রশ্ন, আমি তোর রুমে এলাম কি করে? তুমি আবার কখন আসবে? এখন এলে? আমি এখন আসিনি। আমি কখন তোর রুমে কখন আসলাম আর তোকে কখন জড়িয়ে ধরলাম? মামি তো সব দেখে উল্টাপাল্টে কিছু ভেবেছে। কি, তুমি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরেছিলে? তাও আবার আম্মু বাসায় এসেছে? তুমি এটা আমার সাথে করতে পারলে? একদম বাজে কথা বলবি না। বাসায় তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি নিজ ইচ্ছাতে তোর রুমে আসিনি। তুই আর আমি তোর ডিনার করে ঘুমিয়েছিলাম, তাহলে আমি তোর রুমে এসে কখন তোকে জড়িয়ে ধরলাম? তা আমি কি করে বলবো? তুমি আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো। আম্মু এখন আমাকে কত খারাপ ভাববে। তুমি কেন এমনটা করলে আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? চুপ, একদম চুপ। আমি তোর রুমে কখন এলাম? আমাকে কেন বলছো? আমি তো তোমার রুমে যাইনি। আমার মনে হয় রাতে ভূত এসেছিল। রাতে ভূত এসে আমাকে তোর রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে দিল। ফালতু কথা বলার জায়গা পাস নাই? তা না হলে তুমি নিজে এসেছো, আমার সব শেষ করে দিয়েছে লুচ্চা মেয়ে। তোকে না এখন কি হবে? কি হবে? তোকে আমার এই মুহূর্তে মেরে ফেলতে ইচ্ছে করছে। ফ্রেশ হয়ে নে, তোকে মামি ডাকতে বলল। না জানি আজকে কি হয়। এই বলে ইরা আপু চলে গেল হন হন করে নিজের রুমে। আমি বসে না থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে গেলাম না, রুমের মধ্যে বসে রইলাম। না জানি এখন বাসায় কি হয়, তাই ভয়ে রুমের বাইরে বেরিয়ে হলাম না। প্রায় 1 ঘন্টা পর ইরা আপু রুমে এলো, এসে আমাকে বাইরে ডেকে নিয়ে গেল। আমি আর ইরা আপু নিচে নামছি। নিচে তাকিয়ে দেখি আম্মু, ফুপি আর ফুপা বসে আছে। আব্বু দেশের বাইরে গেছে বিজনেসের কাজে। আমি আর ইরা আপু নিচে নামতেই ফুপি ঠাস করে একটা চর মেরে দিল আপুকে। ইরাপু গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে আমার বিয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তুই এটা করতে পারলি কি করে? অর্ণব তো তোর ছোট। পরদিন কি ঘটলো তা তো আপনারা জানেনই, তাই আর নতুন করে কিছু বললাম না। সবই তো শুনলেন। এবার চলুন বর্তমান। সাথে দাঁড়িয়ে আছি আর ভাবছি একদিনে কি থেকে কি হয়ে গেল। কালকে সিঙ্গেল গ্রুপের মেম্বার ছিলাম, আর আজকে সে যোগ্যতা হারিয়ে ফেললাম। কালকে সে আমার বড় অপু ছিল, আর আজকে সে আমার বউ। ছাদে কিছু সময় কাটিয়ে রুমের সামনে এলাম। রুমের সামনে এসে ভাবতে লাগলাম ভেতরে যাব কি না। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই সে আমার বউ, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই রুমের ভেতর প্রবেশ করলাম, দরজাটাও লাগিয়ে দিলাম। দরজা লাগানো শব্দে ইরাপু চমকে উঠল, কিন্তু কিছু বলল না। আমি দরজা বন্ধ করে সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন আমার কি করা উচিত। আমি তো জীবনে বাসর করিনি, তবে শুনেছি বাসর ঘরে নাকি বউ স্বামীকে সালাম করে। কই আমার বউ তো কিছুই করছে না। আমি কিছুক্ষণ ভেবে এরার কাছে গেলাম, ঘোমটা দিয়েছে তাই ঘোমটাটা তুললাম। ভাই ভাই, আমি মনে হয় ভুল করে আসছি। ঘোমটা তুলতে দেখলাম এরা রেগে মেগে বোম হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় বাসর করে স্বামী মারা যাওয়ার ইতিহাস ঘটবে আজকে। আমি ইরাকে শান্ত গলায় বললাম, বউ তুমি কি কিছু নিয়ে রেগে আছো? তোমাকে রাখলে কিন্তু হেব্বি লাগে। কি রে, কে তোর বউ? কেন, তুমি আমার কিউট আদরের বউ। মেরে মুখ ভেঙে দিব। একদম বউ বউ বলবি না। আমি এই বিয়ে মানি না। কখনো আমায় স্পর্শ করার চেষ্টা করবি না। আমার বউকে আমি স্পর্শ করব না, এটা কেমন কথা? আর আজকে আমাদের বাসর রাত, যা হওয়ার হয়ে গেছে। আমি তো তোমায় মেনে নিয়েছি। নিকুচি করেছে তোর বাসর রাতে। আমি এই বিয়ে মানি না। তুই প্ল্যান করে এসব করেছিস। আজব তো, আমি কেন প্ল্যান করে এসব করব? দেখ, আমাকে যদি টাচ করিস এমন একটা থাপ্পড় খাবি 3 দিন ধরে গুনতে পারবি না। তুই আমার সাথে প্ল্যান করে এসব করেছিস। আমি থাকতে এসেছিলাম কয়েকদিনের জন্য। কয়েকদিনের জন্য থাকতে এসে কি হয়ে গেল? এই বলে সে কেঁদে দিল। তবে সে কাঁদলে ছোট বাচ্চাদের মতো লাগে, মন চায় থাপড়ায় সারাদিন রাত কাঁদাই। আমি তারপর তাকে বললাম, তোমাকে কাঁদলে অনেক কিউট লাগে বউ, কাঁদো, আরো বেশি করে কাঁদো। আবার তুই বউ বলছিস? বলছি না আমি এই বিয়ে মানি না। কাছে আসার চেষ্টা করবি না আমার।
ঠিক আছে, বলবো না। প্রচুর পরিমাণে চেতে গেছে, আর চেতালে হয়তো আমার গাল লাল করে দেবে, তাই আর কিছু বললাম না। এই জন্যই বলে মেয়ে মানুষকে চেতানো হচ্ছে পাগলকে চেতানো ভালো। তাই আমি আর কিছু বললাম না। আমি দাঁড়িয়ে না থেকে ঘুমানোর জন্য খাটে যেতে লাগলাম। এমন সময় ইরা রেগে বলল, কিরে, তুই আমার দিকে আসছিস কেন? বললাম না আমি এই বিয়ে মানি না, কথা কানে যায় না। আমি তোমার দিকে যাচ্ছি না, আমি তো বিছানার দিকে যাচ্ছি ঘুমানোর জন্য। তুই আমার সাথে বিছানায় ঘুমাতে পারবি না। তো আমি কোথায় ঘুমাবো? আমি জানি না, তুই নিচে ঘুমা। প্লিজ বউ, আপু যেটাই হন না কেন, আমাকে বিছানায় ঘুমাতে দেন। আমি নিজে জীবনে ঘুমাইনি, আর ঘুমাতেও পারবো না। ঘুমাসনি তো কি হয়েছে? আজ থেকে ঘুমানোর চেষ্টা কর। আজ থেকে প্রতিদিন তুই নিচে ঘুমাবি। আপু বা বউ, আপনার ভাই পড়ি, আমি নিচে ঘুমাতে পারবো না। বেশি পাচাল পারবি না। আজ থেকে তুই প্রতিদিন নিচে ঘুমাবি, এটাই ফাইনাল। এই বলে এরা একটা বালিশের কাঁথা নিচে সরে দিল। কি আর করার, আমাকে নিচেই ঘুমাতে হবে আজকে। জানি না কতদিন নিচে ঘুমাতে হবে। একদিনে সব লাইফস্টাইল সব বদলে গেল আমার। আমি নিচে শুয়ে পড়লাম। এরা উপরে আরাম করে শুয়ে আছে। মনে হচ্ছে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দেই, কিন্তু কিছু বলতে পারছি না, কারণ হাজার হলো আমার সিনিয়র আদুরে কিউট বউ। আপনারা আবার নজর দিয়েন না। নিচে শুয়ে আছি অনেক সময় হলো, ঘুম আসছে না। আসলে নিচে ঘুমানোর অভ্যাস নেই তো আমার। অনেক ঠান্ডা লাগতেছে। এরা উপরে আরাম করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মানুষ বাসরাতে বইয়ের আদর খায়, আর আমি খাই ঝাড়ি আর ঠান্ডা। হায় রে কপাল আমার। অনেকক্ষণ এভাবে থেকে ঘুম আসলো না। এপাশ ওপাশ করতে করতে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসলো না। সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। সকাল সকাল একটু ঘুম ধরলো, তাই আমি ঘুমোতে লাগলাম। কিন্তু আমার ঘুমটা কারো সহ্য হলো না। যে একটু ঘুম ধরছিল সেটা ভেঙে গেল। কে যেন ডাকতে লাগলো। রাগী দৃষ্টিতে তাকালাম। কে রে আমার ঘুমটা ভেঙে দিল? তাকে দেখে আমার কিউট বউটা। মুহূর্তে আমার রাগটা ঠান্ডা হয়ে গেল। কি হলো বউ, ডাকছো কেন? মামি দরজার ওপাশে ডাকতেছে, তাড়াতাড়ি ওঠো। তো খুলে দাও না বউ, আমাকে ডাকতেছো কেন? কিরে, তোকে বললাম না বউ বউ করবি না, মেরে মুখ ভেঙে দিব বলে দিলাম। আর বলবো না, যাও এখন দরজা খুলে দাও। তুই এখান থেকে ওঠ। কেন? আমার ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করো না। এমনি সারা রাত ঘুমোতে পারিনি। এখান থেকে ওঠ, বিছানায় গিয়ে ঘুমানোর অভিনয় কর। এখানে এভাবে দেখলে সব শেষ। বাহ, আমার বিছানা, আমার ঘর, আমারই জায়গা নেই, অভিনয় করতে হবে ঘুমানোর? কি কপাল আমার। কিরে, তুই বিছানায় যাবি নাকি? এক লাফে বিছানায় উঠে পড়লাম। নিচে ঘুমে শরীরটা ব্যথা হয়ে গেছে, ভালোভাবে ঘুমাতে পারিনি। এবার একটু ঘুমানো যাক। কি কপাল আমার, বিছানায় আমাকে ঘুমানোর অভিনয় করতে হচ্ছে। এসব যাক, এখন একটু আরামসে ঘুমাই। চোখটা বুঝে 2-3 মিনিট যাওয়ার পরই আবার ইরা ডাকলো। মেজাজ 420। কি হলো, বারবার ডাকতেছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দিবে নাকি? মামি ডাকতেছে নিচে নাস্তা করতে যাওয়ার জন্য। এত রাগ কাকে দেখাচ্ছিস? আমি যাব না, তুমি যাও, আমি একটু ঘুমিয়ে নেই। কিরে, তুই যাবি নাকি পানি মারবো? ঠিক আছে, যাচ্ছি। পানি মারা লাগবে না, আমার বউ বলছে বলে কথা। বউ বলছি বলে এরা একটু রাগী দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে একদৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলাম এরা বিছানায় বসে আছে। বসে আছো কেন? চলো নিচে চলো বউ। কিরে, তুই আমারে বউ বলছিস কেন? বললাম না তোকে আমি এই বিয়ে মানি না। এইবার বললে খুন করে দিব বলে দিলাম। ঠিক আছে, বলবো না, এবার তো নিচে চলো। তুই যা, আমি আছি, 2 মিনিট। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এই বলে আমি নিচে চলে এলাম। নাস্তার টেবিলে বসলাম। আম্মু বসে আছে। এরার জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আসছে না। আমি আবার উঠে রুমে এলাম ইরাকে ডাকতে। রুমের সামনে আসতেই হয়ে গেলাম। দেখলাম এরা ড্রেস চেঞ্জ করছে। তা দেখে আমি টাসকি খেয়ে গেলাম। আমাকে দেখে এরা তাড়াতাড়ি শরীর ঢেকে ফেললো। তারপর আগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই না বলে বলা নেই কওয়া নেই হুট করে রুমে ঢুকে পড়লি। এখানে আমি যে কোন পজিশনে থাকতে পারি? আমার রুমে আমি বলে কয়ে ঢুকবো নাকি? তাছাড়া তুমি তো এখন আমার বউ, দেখলেই বা কি? বললাম না বউ বলবি না। তোরা সব ছেলে এক, লুচ্চা। কি? আমি লুচ্চা? ঠিক আছে, আমি লুচ্চা। আমার বউয়ের সাথে লুচ্চামি করতে গেছি, অন্য কারোর সাথে তো আর না। এটার অধিকার আমার আছে। বললাম না অধিকার ফলাতে আসবি না। আমি এই বিয়ে মানি না। তুই ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছিস। আমি তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে বিয়ে করলাম? আর ষড়যন্ত্র করে যদি বিয়ে করেই থাকি, তাহলে বাসরাতে আমার অধিকার ঠিকই বুঝে নিতাম। তোরা তো ওই একটা কাজই করতে পারিস। তোরা সব ছেলেরাই এক। তুমি কিন্তু আমাদের ছেলে জাতিকে অপমান করছো। তোমার সাথে আমি আর ঝগড়া করতে চাই না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আম্মা অপেক্ষা করতেছে। এই বলে আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর ইরা এলো। দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। তারপর নাস্তা করে রুমে চলে এলাম। বাসা থেকে বের হয়ে আড্ডাখানায় চলে এলাম। আড্ডাখানায় এসে দিকে ফাহাদ বসে আছে। আগে বলে রাখি,
ফাহাদ হচ্ছে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, কলেজের টুকরা বন্ধু। আমাকে দেখে ফাহাদ বলল, কিরে, বউকে পেয়ে আমাকে ভুলে গেলি নাকি? ভুলে যাব কেন? তোকে কি আমি বলতে পারি? তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। বিয়ে উপলক্ষে ট্রিট নিবি না? তার আর বলতে দে না, কি দিবি? এই না হয় আমার ফ্রেন্ড। এই নে। এই বলে দিলাম উড়াধুরা কয়েকটা মেরে। মারার পর এখন একটু শান্তি শান্তি লাগতেছে। আমার হাতে মার খেয়ে ফাহাদ বলল, কি হলো, মারলি কেন? মা গো, মা, মরে গেলাম গো। হবু বউ, কই তুমি গো? তোমার স্বামীরে মেরে ফেললো। এটা তো ট্রিট হিসেবে পাওনা ছিল। এই জন্যই মানুষের উপকার করতে নেই। উপকার করলেই দোষ কোথায়? ট্রিট দিবি তা না। এখন আপাতত এটাই তোর ট্রিট। ট্রিট সেই দিন পাবি যেদিন সব ঠিকঠাক হবে। দোয়া করে দিলাম, জীবনে ঠিকঠাক হবে না। হ্যাঁ, ঠিকঠাক হলেও তোর বাচ্চা থুকো, তোর বউয়ের বাচ্চা ন্যাংটা হয়ে জন্মাবে। বলে দিলাম, কথা মিলিয়ে নিস। কি বললি? দাঁড়া। এই বলে ফাহাদকে মারার জন্য গেলাম। হালাই ভয়ে দৌড় দিছে। আমি একটু দৌড়ানি দিলাম, কিন্তু দৌড়তে পারলাম না, চলে গেল। আমি আর সেখানে না থেকে বাসায় চলে এলাম। রুমে এসে দেখি বউ আমার নেই। হায় হায়, আমার বউ চলে গেল নাকি? আবার ছাদে গেলাম, দেখলাম সেখানেও নেই। আম্মু গো, আমার বউ কই? আমার বউ পালাই গেছে। আম্মু গো, তাড়াতাড়ি আসো, এরা পালিয়ে গেছে। হারামজাদা, কিসব বলতেছো এগুলা? ও কেন পালাবে? ও তো আমার সাথেই আছে। এই বলে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসলো। হাতে দেখলাম খুন্তি। তার পেছন পেছন এরা বের হয়ে আসলো। এরা আমার দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাবে আমাকে লবণ মরিচ ছাড়াই। একদিকে এরা এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর একদিকে আম্মুর হাতে খুন্তি। পরিস্থিতি খুবই ভয়ানক। তাই কিছু না বলে সেখান থেকে দৌড়ে রুমে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, যাই হোক, এরা মনে হয় সব কিছু মেনে নিতে শুরু করছে। এটা ছিল আমার একটা ভুল ধারণা। তারপর সারাটা দিন কেটে গেল ইরার ইগনোরে। আমাকে দেখলে ইগনোর করে, কথা বলতে চাইলে কথা বলে না, পাশ কাটিয়ে চলে যায়। রুমের মধ্যে আমি আসলেই সে চলে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে ইগনোর করলো আমাকে। মনটা একটু স্যাদ করে উঠলো। এমনকি সন্ধ্যার সময়, খাওয়ার সময় আমার দিকে একবার তাকালোও না। সন্ধ্যার খাবার খেয়ে আমি রুমে এলাম। ভাবতে লাগলাম, না, এভাবে আর চলতে দেওয়া যাবে না, এই ইগনোর আর নেওয়া যাবে না। এসব রুমে বসে ভাবতে লাগলাম। এমন সময় ইরা এলো। আমি কোনো কথা না বলেই ইরাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ইরা। আমি বিছানায় বসে নিজে ফ্লোরে বসে পড়লাম। তারপর ইরাকে শান্তভাবে বললাম, তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমি আর এগুলো নিতে পারতেছি না। যা হওয়ার হয়ে গেছে, এখন তো তুমি আমার বউ। বাসায় কেউ নেই, শুধু তুই আর আমি একসাথে ডিনার করে ঘুমালাম। কিন্তু সকালে আমি তোর ঘরে কিভাবে গেলাম বল আমাকে? ভূতে তো আর এই কাজ করবে না। সত্যি বলবো না মিথ্যা? একদম মিথ্যা কথা বলবি না, সব সত্যি কথা বলবি। আসলে আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলা হয়নি। হয়তো তুমি আমার সিনিয়র বলে কখনো সাহস করে তোমায় বলতে পারিনি যে তোমায় বড্ড ভালোবাসি। এবার যখন তুমি আমার বাসায় এলে, আম্মু তোমাকে আর আমাকে একা রেখে চলে গেল, তখন বিষয়টা আমি আমার বন্ধু ফাহাদের কাছে শেয়ার করলাম। সেও জানে যে আমি তোমাকে ভালোবাসি। বিষয়টা শেয়ার করাতে ফাহাদ বলল, এটাই নাকি তোমাকে পাওয়ার আমার একমাত্র সুযোগ। আর আমি আগে থেকেই জানতাম যে আম্মু সকালে আসবে, তাই রাতে তোমাকে আমার রুমে এনে শুয়ে দিয়েছিলাম। এইসব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি আমি। তোমাকে যে খুব খুব ভালোবাসি আমি। তোর এসব করতে একটুও বাদলো না? ফাহাদ অন্য খারাপ কিছু করতে বলেছিল, কিন্তু আমি অতটাও খারাপ না। তুই এটা করতে পারলি? আমার সম্মানের কথা একটুও ভাবলি না? মা বাবা কত বিশ্বাস করে আমায়, মামি কত বিশ্বাস করতো আমায়। এখন আমার মা বাবা আমাকে ঘৃণা করবে, মেয়ে বলতেও নাকি তাদের লজ্জা করে আমাকে। এত বড় একটা অপবাদ দিলি আমায়। প্লিজ তুমি কান্না করো না। আমি সবাইকে বলে দেব আমার বউ খারাপ না, সব আমি করেছি। যা, তোর এখন এসব বলা লাগবে না, তুই যা এখান থেকে। না, আমি সবাইকে বলে দেব আমার বউ খারাপ না, আমি ইচ্ছে করে এসব করেছি তাকে বিয়ে করার জন্য। এই বলে আমি ইরাকে জড়িয়ে ধরলাম। এরা আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল, আর সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করার চেষ্টা করবি না, টাচ করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি তো আমার বউ, তোমাকে টাচ করবো না কেন? আমার বউকে আমি টাচ করতেই পারি। আমি এই বিয়েটাই মানি না, সেখানে আবার বউ। খবরদার স্বামীর অধিকার ফেলাতে আসবি না আমার কাছে। মানছি আমি ষড়যন্ত্র করে তোমাকে বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি। যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন শুধু সাজাতে আসবি না, যা এখান থেকে, ডিভোর্স দিয়ে দিব আমি তোকে। প্লিজ তুমি এভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। একদম টাচ করার চেষ্টা করবি না আমায়। কখনো কিছু করার চেষ্টা করলে আমি আত্মহত্যা করব বলে দিলাম, এর জন্য তুই দায়ী থাকবি। প্লিজ তুমি এভাবে বলো না। আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া কখনো টাচ করবো না। তবুও তুমি তোমার নিজের কোনো ক্ষতি করো না।
এরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। আমিও নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। একটু আগের বলা কথাগুলো খুব মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে। তাই শুয়ে না থেকে দরজা খুলে চলে এলাম ছাদে। আগে থেকে কয়েকটা সিগারেট কেনা ছিল, সেগুলো নিয়ে এলাম। আকাশের দিকে তাকিয়ে একের পরে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলাম। কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। মানছি না হয় আমি একটা ভুল করেছি, তাও শুধু তাকে পাওয়ার জন্য করেছি। আমি যে বড্ড ভালোবাসি তাকে, সে কেন বোঝে না? কি করে বোঝাই তোমাকে কতটা ভালোবাসি আমি? এসব নানান কথা ভাবতে লাগলাম, আর একের পর এক সিগারেট ধরাতে লাগলাম। রাত প্রায় 1টা বাজে। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, এবার রুমে যাওয়া দরকার। ছাদ থেকে নিচে নেমে এলাম, রুমে এসে দরজাটা অফ করে দিলাম। বিছানায় তাকে দেখলে মেয়েরা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় একটা পরীর মতো লাগছে তাকে, কিন্তু এই পরীটা যে আমায় ভালোবাসা বোঝে না। মন চাই সারা জীবন এভাবে দেখতে দেখতে কেটে যাক, সময়টা এভাবে থমকে যাক। সময়টা এখানে থমকে গেলে কতই না ভালো হতো। চুলগুলো মুখের সামনে এসে পড়ছে, মন চাচ্ছে চুলগুলো কানে গুঁজে দিই, কিন্তু আমি তাকে কথা দিয়েছি আমি তাকে টাচ করব না। কোনো এক কারণে আমি তাকে টাচ করলামও না। কি কিউট লাগছে এরাকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মন চাই সারা জীবন এভাবে তাকিয়ে থাকি। সারা জীবন এভাবে তাকিয়ে থাকলে মন ভরবে না। এটার দিকে তাকিয়ে বললাম, তোমাকে আমি কি করে বোঝাই আমি যে তোমায় কতটা ভালোবাসি। বুকের ভেতর কতটা জায়গা নিয়ে বসবাস তোমার। সেই ছোটবেলা থেকে তোমাকে আমি আমার বুকের ভেতরে জায়গা দিয়েছি। অনেক অনেক ভালোবাসি তোমায়, যে ভালোবাসা কোনো পরিমাপ করা যায় না। কি করে বোঝাবো আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ? তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না, আমার সব কিছুই বিষাদ মনে হয়। কি করে বোঝাই তোমাকে ভালোবাসি কতটা? এরকম অনেক কিছুই বললাম, হয়তো এরা কিছুই শুনতে পাইনি, কারণ সে তো আছে ঘুমিয়ে। তারপর কিছুক্ষণ এরার দিকে তাকিয়ে থেকে আমি নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতেছিল না। মনে হচ্ছে কান্না আসবে বুক ফেটে। এসব নানা কিছু ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনে নেই। ডিস্টার্ব করবো না আর ইরাকে, জোর করে তোর ভালোবাসা পাওয়া যায় না। ওর মতোই থাকুক, আমি আমার মতো। ভালোবাসা তো সবার কপালে আসে না, আমিও না হয় এই দলেরই। আর যাই হোক, ভালোবাসা তো আর জোর করে পাবো না। সকাল সকাল দরজার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তাকে দেখি ইরা বিছানায় ঘুমিয়ে আছে, আর দরজা বাইরে থেকে আমাদের বাসার কাজের মেয়ে ঋতু ডাকতেছে। তাই আমি উঠে পড়লাম, ইরাকে ডাকতে লাগলাম, কিন্তু সে উঠছে না। অনেক ডাকাডাকি করলাম, উঠছে না। এখন কি আর করার, দরজাটা হালকা করে খুলে মাথাটা বের করে বললাম, কি হয়েছে, ডাকছো কেন তো সকাল সকাল? ভাইয়া, আন্টি রাবুকে নিয়ে যেতে বললো। ও এখন যেতে পারবে না, কেন? গোসল করতে গেছে। ও তাই বলেন? আসলে বললেন আন্টি নিচে যেতে বললো। ঠিক আছে। তারপর কাজের মেয়ে ঋতু লজ্জা পেয়ে চলে গেল। আমি মাথা চুলকাতে চুলকাতে ভাবলাম, কি হলো, লজ্জা পেলো কেন? আমি এমন কি কিছু বললাম নাকি? পরেক্ষণে জিহ্বায় কামড় দিলাম, বুঝতে পারলাম কি বলে ফেলেছি। আমি দরজাটা লাগিয়ে দিলাম, দেখলাম এরা এখনো ঘুমিয়ে আছে। আবার অনেক ডাকাডাকি করলাম, কিন্তু উঠলো না। স্পর্শ তো করতে পারবো না, তো এখন কীভাবে উঠাবো সেটাই ভাবছি। এই তো আইডিয়া পেয়েছি। ওয়াশরুম থেকে বালতিতে পানি নিয়ে এলাম। পানি নিয়ে আবারও কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু উঠলো না। এবার দিলাম মুখে এক বালতি ঠেলে। সাথে সাথে এরা লাফ মেরে বিছানা থেকে উঠলো। আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় রাগে পড়ে যাচ্ছে। আর সে আগুনের তাপ আমার দিকে আসছে। এরা রেগে আমাকে বলল, কি হলো, তুই এভাবে ভিজিয়ে দিলি কেন? আম্মু নিচে যেতে বললো। কখন থেকে আমি ডাকছি, উঠছো না কেন? তাই বলে এভাবে ভিজিয়ে দিবি? তো কি করব, কখন থেকে ডাকছি উঠছই না। আর তোমাকে তো আমি কথা দিয়েছি তোমাকে কখন স্পর্শ করব না, তাই কিভাবে উঠাবো? তাই আইডিয়াটা পেলাম। আইডিয়াটা ভালো না? নিকুচি করেছে তোর আইডিয়ার, আর কখনো এভাবে পানি মারবি না। ঠিক আছে, যদি কখনো তোমায় ডাকি, যদি না ওঠো তখন আমি কি করব? তখন দেখা যাবে। এই বলে এরা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। রাতে ভালোভাবে ঘুমাইনি, তাই একটু আরামসে বিছানায় ঘুমানো যাক। বিছানা হয়তো আমাকে অনেক মিস করছে অনেক দিন ধরে, তাই বিছানায় ঘুমিয়ে পড়লাম। একটু পর ঘুম ভেঙেও গেল। নিচে তাকে দেখলাম মীরা শুয়ে আছে। একটু করে শীত লাগছে হয়তো, তাই আমি চাদরটা টেনে দিলাম গায়ে। তারপর আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে বের হয়ে আড্ডাখানায় গেলাম। সেখানে পাহাড়দের সাথে কিছু সময় আড্ডা দিলাম। একটু আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রুমে এসে দেখলাম ইরা নেই। এরাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেলাম। দেখলাম ইরা রান্নাঘরে সবজি কাটার চেষ্টা করছে, কিন্তু কাটতে পারছে না ভালোভাবে। তাই আমি রান্নাঘরের ভেতরে ঢুকলাম। আমায় দেখেছি, কিছু বললো না। আমি তার হাত থেকে ছুরি নিয়ে সবজিগুলো কাটতে লাগলাম। আমিও ভালোভাবে কাটতে পারলাম না, কেমন যেন হয়ে গেল। তা দেখে এরা মুসকে মুসকে হাসছে। আমি আর না পেরে সেখান থেকে চলে আসলাম। মান সম্মানটাই আগে, তাই সুযোগ বুঝে চলে এলাম। যাক বাবা, জীবন আর কাটতে যাব না, মেয়েদের কাজ মেয়েদেরকেই মানায়। তারপর রান্নাঘর থেকে রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকে ঢুকলাম। দেখলাম গল্পের রেসপন্স নেই তেমন।
তাই লেখার এনার্জি আসে না। মন খারাপ করে এফবি থেকে বের হয়ে পড়লাম। রুমে বসে বসে ফোন চাপছি। এমন সময় আওয়াজ করে কেউ চিৎকার করলো। চিৎকারটা আমার কানে আসলো। রুম থেকে বের হয়ে দেখি রান্নাঘর থেকে আসলো আওয়াজটা। রান্নাঘরে দেখি এরা আঙ্গুল কেটে বসে আছে। আঙ্গুল থেকে রক্ত পড়ছে। কোনো কথা না ভেবে সাথে সাথে আঙ্গুলটা মুখে নিয়ে চুষতে লাগলাম। এরা যেন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেদিকে লক্ষ্য না করে আঙ্গুল চুষতে লাগলাম। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণে রান্না করে আম্মু চলে এসেছে। এরা যেন কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কোনো কথা না বলে সেখান থেকে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, আমি কাজটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম। কারণ আমি ইরাকে কথা দিয়েছিলাম কখনো তাকে স্পর্শ করব না, কিন্তু তাকে তো স্পর্শ করে ফেললাম। এরা রুমে এলে তাকে সরি বলে দেব, এসব ভাবতে লাগলাম। তখন এরা রুমে প্রবেশ করলো। আমার দিকে কেমন করে যেন তাকালো। সরি। কেন? তখনকার ঘটনার জন্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম কখনো স্পর্শ করব না, কিন্তু আমি আপনাকে স্পর্শ করে ফেলেছি, তার জন্য সরি। ঠিক আছে, সেটা তো আমার ভালোর জন্যই করেছিস। ভালো করলাম তা আবার আমি তো খারাপ, কারো ভালো করতেই পারি না। অন্যের সাথে সবসময় খারাপ করি। যেমন ধরুন আপনাকে প্ল্যান করে বিয়ে করেছি। এরা চুপ করে আছে। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই মুক্তি দিয়ে দেবো আপনাকে। মুক্তি পেয়ে যাবেন এই অর্ণব নামের খারাপ মানুষটা থেকে, যে আপনার সাথে প্রতারণা করেছে। খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন। আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। বাইরে এসে এক প্যাকেট সিগারেট কিনলাম। কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। তারপর সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেলাম নদীর ধারে। ফাহাদকে কল দিয়ে আসতে বললাম। আমি সেখানে বসে একের পর এক সিগারেট টানতে লাগলাম। কিছুক্ষণ পর ফাহাদ এলো। ওর সাথে বসে আড্ডা দিতে লাগলাম, সিগারেট খেতেও লাগলাম। প্রায় দুপুর হয়ে গেছে, বাসায় যেতে হবে। তাই ফাহাদকে নিয়ে বাসার দিকে আসতে লাগলাম। তারপর আসার সময় ফাহাদের বাসা পড়ায় ফাহাদ বাসায় চলে গেল। আমি বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আমাকে বলল, কিরে এতক্ষণ কই ছিলি? ফাহাদ ডেকেছিল, তাই ওর সাথে ছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়নি। তারপর আমি রুমে চলে এলাম। রুমে আসা মাত্রই চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এরা। এসে আমাকে জড়িয়ে ধরলো। কি এক অদ্ভুত অনুভূতি, মাতাল করার মতো। পরক্ষণে অন্য কিছু মনে পড়লো। এরা ভিজা অবস্থায় রয়েছে। আমাকে যে জড়িয়ে ধরেছে তার কোনো খেয়াল নেই। হঠাৎ আমার দিকে তাকিয়ে দেখলো এরা। তারপর আমাকে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে ওয়াশরুমে আবার চলে গেল। আবার কি হলো কিছুই বুঝলাম না আমি। ওয়াশরুমে যেতে না যেতে আবারও চিৎকার দিয়ে উঠলো এরা। আবারও এসে জড়িয়ে ধরলো। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো, এভাবে জড়িয়ে ধরছেন কেন? আর এসব কি হচ্ছে আমার সাথে? এরা আমাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নামই নেই। কি এক বিব্রতকর পরিস্থিতি। এরা আমার বুকে মাথা রেখে আঙ্গুল দিয়ে ইশারা করে ওয়াশরুম দেখিয়ে বলল, আরশোলা! আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এত বড় একটা মেয়ে আরশোলা দেখে ভয় পায়। আমি ইরাকে সরিয়ে বললাম, এইভাবে ভেজা অবস্থা আমার সামনে আসবেন না কখনো, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন আবার আমার দোষ দিবেন। আমার কথা এরা আমার দিকে কেমন করে যেন তাকালো। তারপর নিজের দিকে তাকিয়ে দেখলো যে পুরো ভিজে অবস্থায় রয়েছে। এই অবস্থায় এর মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে। আমি তখন বললাম, এত বড় একটা মেয়ে আরশোলা দেখে ভয় পান? কি করব, আমি ছোটবেলা থেকে আরশোলা দেখে খুব ভয় পাই। দেখ না, একটু আছে না গেছে। ঠিক আছে দেখছি। এই বলে আমি ওয়াশরুমের ভিতরে ঢুকলাম। দেখলাম আরশোলা চলে গেছে। কোথায় আরশোলা? নেই তো, চলে গেছে। আপনি এবার গোসল করতে পারেন। আমার কথা এরা আমার পেছন থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করলো যে আসলে আছে নাকি। দেখলো যে নেই। তারপরে এরা ওয়াশরুমে চলে গেল। আমিও বাইরে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ পর এরা ওয়াশরুম থেকে বের হয়ে এলো চুল মুছতে মুছতে। সারা ঘরে মনে হয় তার চুলের গন্ধে মাতোয়ারা হয়ে আছে। কি অদ্ভুত সুবাস, পাগল করার মতো। ভেজা চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। তার তাজা সুবাস ছাড়া রুমে ছড়িয়ে পড়ছে। কি এক মাতাল করার মতো নেশা। আমি আর কিছু না ভেবে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বাইরে বের হয়ে দেখি এরা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছে। এমন কোনো কাজ তো আমি করিনি রেগে যাওয়ার, তাই সেদিকে আর পাত্তা দিলাম না। তারপর আম্মু এসে আমাদের দুজনকে ডেকে নিয়ে গেল। খাবার টেবিলে গেলাম। দেখলাম এরা অনেক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বিষয়টা বুঝলাম না কি হলো, কেন এমন করতেছে। এভাবে পুরো বেলা কেটে গেল। যতবার এরার সাথে দেখা হয়েছে ততবার রেগে রেগে তাকিয়েছিল আমার দিকে। এমনকি সন্ধ্যার সময় খাবার সময় আমার দিকে রেগেছিল। এভাবে রেগে থাকতে দেওয়া যাবে না। কি হয়েছে তাই সন্ধ্যায় ডিনার করার পর আমি রুমে গিয়ে বসে রইলাম। তখন এরা রুমে আসলো। তাকে জিজ্ঞাসা করলাম, দুপুর থেকে রেগে আছেন কেন? মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছেন আমার সাথে। তোর ফোন বের কর। কেন? ফোন দিয়ে কি করবেন? আপনারটা তো আছেই। বের করতে বলেছি, বের কর। ঠিক আছে এই নিন। তারপর ফোনটা বের করে ইরাকে দিলাম। সাথে সাথে এরা একটা নাম্বার আমাকে বের করে দেখালো। দেখলাম নাম্বারটা সেভ করা আছে।
মাই ক্রাশ নাম দিয়ে। এটা দেখি এরা রেগে আছে ভাবতে পারছি না, কেন এবার রাগ হয়ে থাকবে সেটাও তো বুঝতে পারছি না। সে তো আমায় ভালোবাসে না, তাহলে এটা নিয়ে রেগে যাওয়ার তো কারণও বুঝলাম না। বল, কার নাম্বার এটা? কেন, দেখতেই তো পারছেন মাই ক্রাশ দিয়ে লেখা আছে, তার মানে তো আমার ক্রাশেরই হবে। আর এটা নিয়ে আপনার কোনো সমস্যা বা রেগে যাওয়ার তো কিছুই বুঝলাম না। বল, এটা কার নাম্বার? তোর ক্রাশের নিকুচি করেছি আমি, বল নাম্বারটা কার। আমি বলতে পারবো না। বলবি না তো? ঠিক আছে, আমিই কল দিচ্ছি। তারপর এরা আমার ফোন দিয়ে সে নাম্বারে কল করলো, সাথে সাথে ইরার ফোনটা বেজে উঠলো। এটা থেকে এরা কিছু বললো না, ফোনটা আমাকে দিয়ে দিল। তখন আমি বললাম, একসময় ছিল ক্রাশ, কিন্তু এখন আর নেই। এটাই ছিল, এখন আর রেখে লাভ কি, অযথাই মিথ্যা একটা নাম। এটা বলে এরার সামনে এই নাম্বারটা ডিলিট করে দিলাম। এরা বাধা দিতে চেয়েও আর পারলো না বাধা দিতে। তারপর ফোনটা টেবিলে রেখে নিচে বিছানা করে ঘুমাতে যাব, এমন সময় ফোনটা চেঁচামেচি শুরু করলো। একরাশ বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকালাম, দেখলাম ফাহাদ কল করেছে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে খুশি খুশি কণ্ঠে বলল, দোস্ত তুই কই? কেন রে, আমার কি এখন রাতে চুরি করতে যাওয়ার কথা ছিল নাকি? আরে ভাই বল, কোথায় আছিস? এত রাতে কোথায় থাকার কথা? বাসায় আছি। এই জায়গায় আয়। কেন, কি হয়েছে এত রাতে? মিতু যেতে বললো, কি জানিস সারপ্রাইজ দেবে আমাদের। আর আমিও ভাবছি আজকে ওকে প্রপোজ করে দেব। তুই যা, আমি কি করবো, আমার ঘুম পাচ্ছে অনেক। আরে আয়, তোরে যেতে বলেছে। আর তুই থাকলে আমি একটু সাহস পাই। আর তাছাড়া তোদেরকে ট্রিট দিব ভাবছি। আগে বলবি তো। ঠিক আছে যাচ্ছি, তুই থাক, তোর বাসায় আমি আসছি। না, তুই শুধু এই জায়গায় চলে আয়। আমি আগে থেকে চলে এসেছি, এখানে বসে রয়েছি মিতুর জন্য। ঠিক আছে আমি যাচ্ছি। আসলে মিতু হচ্ছে ফাহাদের বেস্ট ফ্রেন্ড, আমারও বেস্ট ফ্রেন্ড ফাহাদ। গত 2 বছর ধরে মিতুকে সে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। তাই আজ নাকি বলবে, সেই কারণে আমার যেতে বললো। আর ট্রিট দিলে তো কোনো কথাই নেই, সবার আগে আমি আছি। ফোনটা রেখে দিরার দিকে তাকালাম, দেখলাম ঘুমায়নি, বিছানায় বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? এত রাতে কোথায় যাবি তুই? আর এসব বাদ দিন, আমাকে একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য বল। আমি এখন বাইরে যাব, ফাহাদ একটা পার্টি দিতে চাইছে, ছোটোখাটো ট্রিট দেবে। আপনি তো জানেন আম্মু আমায় যেতে দেবে না, তাই এখন আমি লুকিয়ে যাব। আর রাতে আপনাকে ফোন দেব, তখন একটু দরজাটা খুলে দেবেন। আমি টুপ করে ভিতরে চলে আসব, তাহলে কেউ জানতে পারবে না যে আমি বাইরে গিয়েছিলাম। এতটুকু সাহায্য করবেন? কি, তুই এখন বাইরে যাবি আর আমি কি করব? কেন, ঘুমাবেন? না, আমি এখন ঘুমাবো না, আর কোনো সাহায্য করতে পারবো না। কেন, কি করবেন এখন? তুই পার্টিতে যাবি আর আমি বাসায় ঘুমাবো, তাই না? এটা চলবে না, আমিও যাব তোর সাথে। কি, এত রাতে আপনিও যাবেন? এটা কিভাবে সম্ভব? আর আম্মু যেতে দেবে না? দিবে দিবে, আমরা তো লুকিয়ে যাব। না, আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। তুই নিয়ে যাবি না মানে তোর ঘাড় যাবে, তুই নিয়ে না গেলে যেতে পারবি না, মামিকে সব বলে দেবো আমি। ব্ল্যাকমেইল? তুই যা মনে করিস। আমার মধ্যে একটা খারাপ মানুষের সাথে যাবেন? এটা কিভাবে হয়? যদি কোনো ক্ষতি করে দিই আপনার? স্তব্ধতা। ঠিক আছে চলুন, অতটাও খারাপ নই আমি। কথাটা শোনা মাত্র ইরার মুখে হাসি ফুটে উঠল। তারপর ইরা রেডি হলো, আমি রেডি হলাম। এখন কথা হচ্ছে বাইরে যাব কিভাবে, দরজা তো বন্ধ করা। তাই ভাবতে লাগলাম, এমন সময় ইরা বলল, কি হলো, কি ভাবছিস? ভাবছি এখন বাইরে যাব কিভাবে। দাঁড়ান, আমি আম্মুর রুম থেকে চাবিটা চুরি করে নিয়ে আসি। চুরি করতে হবে না। তো যাব কিভাবে, দরজা তো বন্ধ, খোলার জন্য চাবিটা তো লাগবে। মামি একটা চাবি আমাকে দিয়েছে আগেই, যদি কোনো সময় দরকার হয় ওইটা আছে, ওইটা দিয়ে খুলবো, চল। ঠিক আছে চলেন। তারপর ইরাকে নিয়ে আস্তে আস্তে দরজাটা খুললাম, আবার দরজা বন্ধ করে দিলাম। কোনো মতে বাইরে বের হলাম বাসা থেকে। এখন কথা হলো যাব কিভাবে, বাইক নিয়ে যাওয়া তো যাবে না। এখন একমাত্র উপায় হলো রিক্সা। এখন আবার রিক্সার জন্য অপেক্ষা করতে হবে, তাই তো ভালো লাগে না। ভাগ্য ভালো, বেশি অপেক্ষা করতে হলো না, সাথে সাথে একটা রিক্সা পাওয়া গেল। আমি এরা রিক্সায় চড়ে বসলাম। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এক রিক্সায় চড়িনি, কেমন যেন একটা আনিজি ফিল হচ্ছে। রিক্সায় জায়গাও কম, তাই বারবার ইরাপুর শরীরের সাথে আমার শরীর ঘাসা খাচ্ছে। এক বিব্রতকর পরিস্থিতি, কেমন যেন লাগছে আমার। এই প্রথম কোনো নারীর সাথে বসে একসাথে যাচ্ছি, তাও আবার এত রাতে। ফিলিংসটাই অন্যরকম, অন্যরকম অনুভূতি। আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। এই রাতে প্রিয় মানুষটির সাথে বসে রিক্সায় একসাথে যাচ্ছি, এক অন্যরকম অনুভূতি কাজ করারই কথা, কিন্তু আমার সে অনুভূতি কাজও করছে না এখন। কেন করছে না সেটা হয়তো আপনারা ভালোভাবে জানেন, তবুও একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। খোলা বাতাসের কারণে এরা চুলগুলো এলোমেলোভাবে উঠছে, এরা চুলগুলো পুরো উন্মুক্ত করে দিয়েছে। মনে হচ্ছে এতদিন পর চুলগুলো ছাড়া পেয়ে
একদম যেন প্রাণ ফিরে পেয়েছে। খোলা বাতাসে চুলগুলো উঠতেছে, কিছু কিছু চুল এসে আমার মুখের উপর পড়ছে। কি এক অদ্ভুত অনুভূতি, কি এক অদ্ভুত নেশা, মাতাল করার মতো। কি তার চুলের ঘ্রাণ, মনে হয় সবসময় চুলের ঘ্রাণে ডুবে থাকি। চুলগুলো এলোমেলোভাবে উঠতেছে আর এরা সেগুলোকে সামলাতে ব্যস্ত, কখন এদিক কখন ওদিক ছোটাছুটি করছে। মনে হচ্ছে এরা আজকে ছাড়া পেয়েছে, তাকে আজ খুব খুশি খুশি লাগছে। কিছু কিছু চুল এলোমেলোভাবে উঠছে আর এরা সেগুলো বারবার হাত দিয়ে কানে গুঁজে দিচ্ছে। এ এক অন্যরকম দৃশ্য, মনে হয় সারা জীবন এভাবে তাকিয়ে থাকি। তার দিকে 1000 বছর তাকিয়ে থাকলেও তার প্রতি মায়া কমবে না আমার। কিভাবে বোঝাবো আমি তারে আমি কত ভালোবাসি? না পারছি কিছু করতে, না পারছি বলে বোঝাতে, সেও হলো না আমার। মনে হয় সারা জীবন এভাবে এরার সাথে থেকে যাই, রাস্তা যেন শেষ না হয়, সময়টা যেন এখানেই থমকে যায়। তবে অনেক ভালো হতো, অন্তত প্রিয় মানুষটার সাথে থাকতে পারতাম। বারবার এরা চুলগুলো আমার মুখের উপর পড়তেছে আর তার শরীরের সাথে আমার শরীরের স্পর্শ হচ্ছে। এক বিব্রতকর পরিবেশ। এভাবে যেতে যেতে আমার অনেক হিমশিম খেতে হচ্ছে, অনুভূতিগুলো বারবার নাড়া দিচ্ছে। এভাবেই ফাহাদের বলা জায়গায় চলে এলাম। রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দিলাম। তারপর এরার আমি ভেতরে যাব, তার আগে দেখতে পেলাম ফাহাদ আসছে ভেতর থেকে। মনে হয় মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছে। ফাহাদ বাইরে বেরিয়ে আমাদের ক্রস করে চলে যাচ্ছে। আমাকে দেখলোই না, কি অদ্ভুত, নাকি দেখেও না দেখার ভান করলো। এমন সময় আমি ফাহাদের সামনে গেলাম। কিরে, আমরা এখানে আছি দেখতেই পাচ্ছিস না, নাকি দেখেও না দেখার ভান করছিস? আরে তোরা, আরে না দেখিনি, কখন আসলি? আর ইরা আপু যে, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। কিরে, তুই বাইরে কোথায় যাচ্ছিস আমাদের এখানে আসতে বলে? যা না, তোরা ভিতরে যা, মিতু আছে ভিতরে। তুই কোথায় যাচ্ছিস সেটা বল, চল আমার সাথে। না, আমি যাব না, আমাকে বাসায় যেতে হবে। কি, তুই আমাদের এখানে ডেকে এনে এখন বলতেছিস তোর বাসায় যেতে হবে? এটা কেমন কথা? যা ভিতরে যা, মিতু আছে, আমার ভালো লাগছে না, প্লিজ আমায় বলিস না ভিতরে যেতে। দেখলাম ফাহাদের চোখের কোণে পানি। কথাটা কেমন করে যেন বলল। কখন এভাবে কথা বলে না ফাহাদ, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে আমাদের আসতে বলে বাসায় চলে যাবে কেন? আর যখন কল করেছিল তখন তো অনেক খুশি দেখাচ্ছিল। মিতুকে প্রপোজ করবে বলে চলে কেন যাচ্ছে তাহলে? কিছু একটা তো হয়েছে মনে হয়। এখন আমি ফাহাদকে বললাম, সত্যি করে বলতো কি হয়েছে তোর, আর তোর চোখের কোনো পানি কেন? এতটুকু বলতেই ফাহাদ আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এরকম পরিস্থিতির জন্য কখনো তৈরি ছিলাম না আমি। কি হলো কিছুই বুঝলাম না, কেন এবার এমন করছে? কি রে, এভাবে কান্না করতেছিস কেন? বল কি হয়েছে? মিতু তোকে কিছু বলেছে? দোস্ত, আমি মিতুকে প্রপোজ করার জন্য এসেছিলাম, আর মিতু আমাকে সারপ্রাইজ দিবে বলে এখানে আসতে বলেছিল, কিন্তু আমি যে এত বড় সারপ্রাইজ পাবো তা আমি ভাবতেই পারিনি। এসব কি কথা বলতেছিস? সব কিছু খুলে বল আমাকে, কি হয়েছে? অর্ণব, তুই তো জানিস আমি মিতুকে কতটা ভালোবাসি, প্রায় 2 বছর ধরে ভালোবাসি ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড থাকায় কিছু বলতে পারেনি ভয়ে, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে। তুই তো সবকিছু জানিস কতটা ভালোবাসি ওকে, যে জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি ওকে। তাই ভাবলাম আজকে বলে দেব, যা হওয়ার হবে। এখানে আসতে বলেছিল তাই আমি এই সিদ্ধান্ত নিলাম যে আজকে এখানে এসে বলবো। আর মিতুও বলেছিল আমাকে কি জানিস সারপ্রাইজ দিবে, আমি ওকে প্রপোজ করবো ভাবছিলাম, কিন্তু এখানে এসে যে এত বড় সারপ্রাইজ হয়ে যাব সেটা আমি নিজেও জানি না। আরে কি হয়েছে খুলে বল সব কিছু। তুই তো জানিস আমি 2 বছর ধরে ওকে ভালোবাসি, এখানে এসে সব শেষ হয়ে গেল। আরে বল না, কি শেষ হয়ে গেল? আর এভাবে কাঁদছিস কেন? আর মিতু কই? আজকে ভাবছিলাম এখানে মিমকে প্রপোজ করব, এখানে এসে দেখি মিমের সারপ্রাইজ হচ্ছে মিমের বয়ফ্রেন্ড। কি, মিতুর বয়ফ্রেন্ড আছে? দোস্ত, 1 মাসের রিলেশনশিপ নাকি তাদের, আজ দেখাতে নিয়ে এলো আমাকে, এটাই তার সারপ্রাইজ। মন খারাপ করিস না দোস্ত, সবার ভাগ্যে তো আর ভালোবাসা জোটে না। যেমন আমাকে দেখ, কথাটা বলে এরার দিকে তাকালাম, দেখলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে এরা। তোকে বোঝাতে পারছি না আমি কতটা না ভালোবাসি তাকে, আমি নিজের মনকে বোঝাতে পারছি না, আমি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে, কেন আগে বললাম না আমি। মন খারাপ করিস না দোস্ত, দেখবি তোর জীবনে ভালো, অনেক ভালো মেয়ে আসবে। ভালো মেয়ে কি করব দোস্ত, আমি যে মিতুকে খুব ভালোবাসি, কি করে বোঝাই আমি তোকে। থাক, মন খারাপ করিস না দোস্ত, আমাকে দেখ, আমি কি তোর মতো কান্না করছি নাকি? চল ভেতরে চল। না, আমি যাব না, গেলে আমি নিজেকে আটকাতে পারবো না, প্লিজ আমায় যেতে বলিস না। আরে চল, আমি বেশিক্ষণ থাকবো না, গিয়ে শুধু মিতুর বয়ফ্রেন্ডকে দেখে আসবো, দেখবো যে সে তোর থেকে কত বেশি ভালো। না দোস্ত, তুই যা, আমি যাব না। আরে চল, যাবো আর আসবো শুধু। ফাহাদ যেতে চাচ্ছিল না,
এক প্রকার জোর করে নিয়ে গেলাম ভেতরে। দেখলাম মিতুর সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে শালা প্লে বয়। ফাহাদ তাদের দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। চারপাশে তাকাতে দেখি ইরা নেই। গেল কই? চারপাশে দেখতে লাগলাম, কোথায় গেল? এমন সময় ঠাস ঠাস করে 2টা থাপ্পড়ের আওয়াজ পেলাম। সামনে তাকে দেখে আমি অবাক। এর আবার কি হলো? 2টা থাপ্পড়কে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিতুর বয়ফ্রেন্ড। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। চরগুলো দিয়েছি ইরার আবার কি হলো সেটাও তো বুঝছি না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরা এবার কেন মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিল? আর মিতুর বয়ফ্রেন্ড এবার কিছু বলেও না কেন? মাথা নিচু করে সে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ইরা আবার মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে হাত উঠালো। এবার মিতু ইরার হাত ধরে নেয়। ইরার ক্রমশ বেড়েই চলেছে। ইরার হাত ধরে মিতু বলে উঠল, আপনি কে? আর আমার বয়ফ্রেন্ডকে মারছেন কেন? ওকে জিজ্ঞেস কর আমি কে। নিলয় বল, এই মেয়েটা কে? আর তোকে মারলো, তুই কিছু বললি না কেন? চুপচাপ দাঁড়িয়ে আছিস, বল কে মেয়েটা? চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে বল আমি কে। আগের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তোকে বলতে হবে না, আমিই বলতেছি আমি কে। এরপর ইরা যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমি কেন, ফাহাদ বা মিতু কেউই প্রস্তুত ছিল না। এটা শুনে আমি যেন বোকা বনে গেলাম, সাথে মিতু আর ফাহাদও। কথাটা শুনে এক প্রকার খুশি হয়েছে আমি। এদিকে ফাহাদও একটু করে খুশি হয়েছে। এদিকে মিতু প্রচণ্ড রেগে গেছে, রাগে তার হাত পা কাঁপছে। আমি যেটা মনে করেছিলাম সেটাই, আসলে শালা একটা প্লে বয়। ইরা যে কথাটা বলল সেটা হলো, ওর নাম নিলয়। আমার সাথে ওর 3 মাসের সম্পর্ক ছিল, এখনও আছে। এটাকে ভালোবাসা বললে চলে না। ও শুধু আমাকে দেহকে ভালোবাসতো, বারবার রুম ডেট করার কথা বলতো, কিন্তু আমি এমন মেয়ে না। তাই জন্যই হয়তো বেঁচে গেছি আমি। একদিন হঠাৎ করে দেখলাম নিলয় একটা মেয়ের সাথে বসে আছে পার্কে। সেখানে গিয়ে দেখলাম নিলয় একটা মেয়ের কোলে মাথা দিয়ে আছে। মুহূর্তের মধ্যে রাগে হাত পা কাঁপতে শুরু করলো আমার। তারপর সেখানে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম নিলয়কে। নিলয় কিছু না বলে মেয়েটিকে পাঠিয়ে দিল। পরে আমাকে বলেছে ওর নাকি বোন হয় মেয়েটি, আর ও নাকি ওর বোনকে নিয়ে ঘুরতে এসেছিল, আর ওর নাকি শরীর খারাপ লাগতেছিল, তাই ওর বোনের কোলে মাথা দিয়ে শুয়েছিল। আরও অনেক কিছু বলে আমাকে কনভিন্স করেছে। 3 মাসের রিলেশন হলেও খুব ভালোবাসতাম আমি ওকে, তাই ওকে অনেক বিশ্বাস করতাম। তাই সেদিনের বলা কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু ও সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে, খেলা করেছে আমার মতো মেয়ের ভালোবাসা নিয়ে। না জানি আরও কত মেয়ের সাথে এরকম করেছে। এখনও ওর সাথে আমার রিলেশন আছে, না জানি কত মেয়ের সাথে রিলেশন আছে ওর। ভাগ্য ভালো এখানে এসেছিলাম, না হলে তো আসল রূপ কখনোই ধরতে পারতাম না। আর ওর সাথে রিলেশনে ছিলাম বলে আমি অর্ণবকে না বলে থেমে গেল। তোমার আর আমার ভাগ্য ভালো মিতু, আমি না আসলে হয়তো ও তোমারও কোনো ক্ষতি করে দিত। না জানি আর কতগুলো গার্লফ্রেন্ড আছে ওর। তোকে তো পুলিশে দেওয়া উচিত। এই কথাগুলোই বলছিল এরা। কথাগুলো শুনে মিতু জাস্ট হা হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, রাগে হাত পা কাঁপছে। এমন সময় ঠাস ঠাস করে আরও 2টা থাপ্পড়ের আওয়াজ পেলাম। দেখলাম নিলয় নামে ছেলেটি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। 2 গালে থাপ্পড় দিয়েছে মিতু, এমন আরও 2টা থাপ্পড় দিলে এরা। বিষয়টা বুঝলাম না, হে মেয়েটার হাতে এত চলে কেন? তখন মিতু বলল, কি রে বল, আর কত মেয়েকে নিয়ে খেলা করবি তুই? জানোয়ারের বাচ্চা, তোকে তো পুলিশে দিতাম আমি, কিন্তু দিলাম না। যা, তোকে ছেড়ে দিলাম এবারের মতো ঠিক হয়ে যাওয়ার জন্য। সর চোখের সামনে থেকে। এই বলে মিতু আরও 2টা থাপ্পড় দিল, সাথে এরাও 2টা দিয়ে দিল। আমি আর ফাহাদ শুধু এদের কাহিনী দেখতেছি। তারপর ছেলেটি মাথা নিচু করে চলে গেল। আমারও মন চাইছিল একটা দিয়ে দিই শালাকে, কিন্তু দিলাম না। এমনিতে থাপ্পড় খেয়ে ওর মনে হয় দাঁতগুলো সব পড়ে গেছে। বেচারা সারা জীবন মনে রাখবে থাপ্পড়ের কথা। আমি আর ফাহাদ অনেক খুশি হয়েছি। আমি খুশি হয়েছি কারণ মিতুর সাথে এবার ফাহাদের মিলটা করিয়ে দিতে পারবো। তখন মিতু বলল, ধন্যবাদ আপু আপনাকে। আপনি না থাকলে হয়তো আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। এরা কোনো কিছু বলার আগে আমি বললাম, এটা হচ্ছে আমার সিনিয়র ফুফাতো বোন। এরা কিছুই বলল না, একটু রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। এখানে রাগার কী হয়েছে কিছুই বুঝলাম না। তখন ইরা বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনিও তো আমার একটা ছোট বোনের মতো। তা ফাহাদ, তুই ওভাবে তখন চলে গেলি কেন? আমি বলছি। জানেন আপু, হারামিটা আমাকে কি যেন বলবে বলে বলেছিল, কিন্তু না বলেই চলে গেল। তখন অনেক রাগ হয়েছিল আমার।
আসলে ফাহাদের চলে যাওয়ার কারণ হচ্ছে ও তোমাকে গত 2 বছর ধরে ভালোবাসে, কিন্তু তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলেনি। আজ তোমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু যখন ও দেখলো যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছো আর তোমার বয়ফ্রেন্ড আছে, তখন সেটা মেনে নিতে পারেনি ফাহাদ। তখন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাচ্ছিল, তখন আমরা ওকে ধরে নিয়ে এলাম। কি রে, উনি যা বলছে তা কি সব সত্যি? সব সত্যি। আসলে মিতু, আমি তোকে গত 2 বছর ধরে ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। ভয় হয় যদি আমাকে ছেড়ে চলে যাস, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করিস। প্লিজ বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, যা বলে বোঝাতে পারবো না। এতদিন যখন বলতে পারিসনি তো আজকে কেন বলছিস? ভাবলাম একদিন না একদিন তো বলতেই হবে, আজকে না হয় বলে দেই, কি হওয়ার হবে। তোকে খুন করতে ইচ্ছে করছে আমার। আগে কেন বললি না? রিলেশনে জড়ানোর পরও তোর কথা মনে পড়তো। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর প্রতি আমারও তো একটা ফিলিংস আছে নাকি? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে কি আমারও প্রতি ফিলিংস আছে? ভাই ভাই, আমাকে কেউ বাঁচাও। মনে হয় কথাটা বলে অনেক ভুল করে ফেলেছি। এরা সহ 3জন আমার দিকে রাগি দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মনে হয় শকুনি চোখ দিয়ে আমাকে শিকার করার জন্য তাকিয়ে আছে। মনে হয় ফায়ার সার্ভিস লাগবেই। ওরে কেউ ফায়ার সার্ভিসকে কল কর। মনে হয় ফায়ার সার্ভিস লাগবে। ওরে কেউ ফায়ার সার্ভিসে কল করো, আগে আমাকে বাঁচাও, না হলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এখানে আর কিছু বললে খবর হয়ে যাবে। তাই আমি মাথা নিচু করে ছোট বাচ্চাদের মতো কাঁচোমাচো হয়ে বললাম, তোরা এভাবে তাকিয়েছিস কেন? আমি তো একটু মজা করে বললাম। তাহলে ঠিক আছে, না হলে আজ তুই শেষ। আরে কুল কুল, আমি তো মজা করে বলেছি। ফাহাদ, তোকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করছে। কেন, আমি আবার কি করলাম? যে তুই আমায় ভালোবাসিস সেটা অন্যের মুখ থেকে শুনতে হচ্ছে আমার। এই তো এক্ষুনি বললাম আমি তোমাকে ভালোবাসি, আবারও বলতেছি অনেক অনেক তোমায় আমি। তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, তবে এখন প্রপোজ করতে হবে আমায়। ঠিক আছে, করছি জানেমান। এই বলে ফাহাদ পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে মিতুর সামনে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো। শালার কি প্রপোজ স্টাইল! তোমায় প্রথম দেখাই প্রেমে পড়ে গেছিলাম আমি, আমার মহারানী। তোমার যে মনের ছোট্ট ঘরে ঠাঁই দিয়েছি অনেক আগেই। তুমি কি হবে আমার বাচ্চার আম্মু? তুমি কি হবে আমার সেই সুখ পাখি, যাকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে চাই? তুমি কি হবে আমার জ্যোৎস্না রাতের সঙ্গী? তুমি কি হবে আমার সেই সঙ্গী, যাকে আমি সব সময় জ্বালাতে চাই? ভালোবাসবে কি আমায়? দেবে কি তোমার ওই ছোট্ট মনে জায়গা? আমার এলোমেলো জীবনে প্রথম ফোনাই তুমি মিতু, আমার জীবনের সুখ তারা তুমি মিতু, আমার বাচ্চা মরার শূন্য পয়েন্ট তুমি মিতু। অবশেষে একটাই কথা বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়, অনেক অনেক, যা বলে প্রকাশ করতে পারবো না। আই লাভ ইউ। হব তোমার বাচ্চার আম্মু, হব তোমার সেই জ্যোৎস্না রাতের সঙ্গী, হব তোর বেঁচে থাকার কারণ, হব তোমার সেই সুখ পাখি। তোমায় দিব আমার এই মনের ঘরে জায়গা, অনেক অনেক ভালোবাসবো। ভালোবাসা দিয়ে তোমার জীবনটা ভরিয়ে দিব। অনেক অনেক ভালোবাসি তোমায়, অনেক অনেক। আই লাভ ইউ টু। মিতু হাত থেকে ফুল নিয়ে ফাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি রিরা মুসকে মুসকে হাসছি। এমন সময় আমি কাশি দিলাম। আমরা আছি এখানে, তোদের রোমান্টিক কথা পরে হবে, এখন আমার ট্রিট দে। দোস্ত, এখন না নিলে হয় না, আমার কাছে বেশি টাকা নাই। না না না, তা বললে তো হবে না। অনেক কষ্ট হলো আজকে তোর জন্য আমাদের। প্লিজ দোস্ত, কালকে, আজকে টাকা নিয়ে আসেনি বেশি। এত চালাকি বাদ দে। তোরে আজকে ছাড়লে কালকে তোরে খুঁজে পাওয়া যাবে না। তোকে আমি হারে হারে চিনি। কিরে, তুই সব সময় কিপটামি করবি? দে টাকা দে। তারপর জোর করে ফাহাদের কাছ থেকে ট্রিট নিলাম। শালা সব টাকা দিয়েছে একবারে মেরে, পুরো ইতিম বানিয়ে দিয়েছি। আইছিল টাকা বাঁচাতে। তারপর ট্রিট নিয়ে ফাহাদের মিতুকে বিদায় দিয়ে বাসায় চলে আসতে লাগলাম। সেখান থেকে বেরিয়ে দেখলাম কোনো রিক্সা নেই, কিভাবে বাসায় যাব। ফাদার মিতুকে মোটরসাইকেলে বিদায় দিয়ে দিলাম। তারা চলে গেল। এখন শুধু হীরার আমি আছি। আশেপাশে কোনো রিক্সা পাচ্ছি না। সামনে 10 মিনিট হাঁটলেই রিক্সা পাওয়া যাবে। তাই আমি আর হীরা রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে লাগলাম। হালকা করে শীতল বাতাস বইছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সত্যি মুহূর্তটা অসাধারণ, মনে রাখার মতো। কি সুন্দর ফুরফুরে বাতাস, মন মাতানো। এরা পাশ দিয়ে চুপচাপ হাঁটছে, মন খারাপ করেই হাঁটছে, কোনো কথা বলছে না। আমিও চুপচাপ হাঁটছি, কোনো কথা বলছি না। সত্যি একটা বড় ভুল করে ফেললাম জীবনে আমি। এরার কোনো বয়ফ্রেন্ড আছে কি না তার খোঁজ নেওয়া উচিত ছিল আমার। এটা না জেনে আমি তাকে, এরার আমি পাশাপাশি হাঁটছি। দুজনের মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছি না।
হাঁটতে হাঁটতে এমন সময় ইরা কিছু একটার সাথে উস্টা খেয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় আমি তাকে ধরে ফেললাম। আমি ইরাকে ধরে আছি, ইরা পিছন দিক থেকে হেলে আছে আর আমি তার দিকে ঝুঁকে আছি। কি সুন্দর তার চোখগুলো, ফুরফুর করে বাতাসে ইরা চুলগুলো উঠছে। কি এক রোমান্টিক মুহূর্ত। আমি ওর দিকে তাকিয়ে আছি, চোখের পলক পড়ছে না। ইরা আমার দিকে তাকিয়ে আছে, দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। ও আমার দিকে আর আমি ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছি। এই মুহূর্তে আমার কোনো হুঁশ নেই, সাথে ইরারও। ও আমার দিকে আর আমি ওর দিকে তাকিয়েই আছি। দুজনের মধ্যে কয়েক ইঞ্চি ডিস্টেন্স। ইরার গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। ইরার গোলাপের মতো পাপড়ির ঠোঁটগুলো কাঁপছে আর আমি এর গরম নিঃশ্বাস অনুভব করছি। হৃদয়ের জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। আমি ইরার দিকে আমার মুখে এগিয়ে নিয়ে যেতে লাগলাম। আমি তো হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছি, নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। এখন আমি আর আমার মধ্যে নেই। এমন সময় কুকুরের আওয়াজ এলো আমার কানে, সাথে সাথে আমার হুঁশ ফিরল, সাথে ইরারও। আমি কি করতে যাচ্ছিলাম? ইরাকে আমি ছেড়ে দিলাম। ইরাও লজ্জা পেল। কি হচ্ছে কিছুই বুঝলাম না, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। ইরার আমি আবারও যাওয়ার জন্য সামনে তাকাতেই দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা দেখে তো আমি শেষ। এমনি আমি কুকুরকে ভয় পাই। এমন সময় ইরা চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলো। কি হলো কিছুই বুঝলাম না। কেন জড়িয়ে ধরলো আর কেনই বা চিৎকার দিল? কি হলো, এভাবে জড়িয়ে ধরলেন কেন? ছাড়ুন বলছি। প্লিজ অর্ণব, কুকুরটাকে প্লিজ তাড়া। আমি খুব ভয় পাই, আমার খুব ভয় করছে এখন। এত বড় একটা মেয়ে সামনে একটা কুকুর দেখে ভয় পান? সত্যি কথা বলতে আমারও খুব ভয় করছে, প্রাণ যায় যায় অবস্থা। এখন কি দিয়ে কি করি? হুস, ছি। অনেক চেষ্টা করলাম, শালার কুকুরটা নড়লও না একটু, তাকিয়ে আছে আমাদের দিকে। মনে হয় কোন জন্মের জানি শত্রু আমরা। এখন কি করা যায়? কুকুরের সামনে হাত জোর করে বললাম, প্লিজ ভাই যা এখান থেকে, আমাদের ডিস্টার্ব করিস না। কিন্তু কুকুরটা কথাই শুনছে না, শালা যাচ্ছে না। এখন কি করা যায়? পেয়েছি একটা আইডিয়া। পকেটে কয়েকটা চকলেট ছিল, সেগুলো খাপ থেকে ছাড়িয়ে একটা একটা করে দৌড়ে ছুড়ে দিলাম। কুকুরটা চকলেটের কাছে গেল। এই সুযোগে টপকে যেতে হবে, না হলে কপালে শনি আছে। এরা আমাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। মন চায় সারা জীবন এভাবে জড়িয়ে থাকুক, কিন্তু তা তো হবার নয়। সবার কপালে সব কিছু পূর্ণতা পেতে নেই, সবার কপালে ভালোবাসা জোটে না। আমি ইরাকে বললাম, ছাড়ুন এবার, কুকুরটা চলে গেছে তো। হুম। তারপর ইরা আমাকে ছেড়ে দিল। লজ্জা পেয়ে আমার পাশে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গেলাম। তারপর রিক্সা করে বাসায় চলে এলাম। বাসায় সিরাত দেওয়া চাবি দিয়ে দরজা খুলতেই ও মা, চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি আম্মু একটা চেয়ার নিয়ে বসে আছে আর তার পাশে ঋতু দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে আমার বুক শুকিয়ে গেল, ডোক গিলতে লাগলাম। এখন আমায় কে বাঁচাবে? ওরে কেউ আমারে বাঁচা, না হলে আমি শেষ। এখানে থাকলে বিপদ, এখানে তো আর থাকা যাবে না। দরকার হয় সারা রাত বাইরেও থাকা যাবে, তবু এখন পিটানি খাওয়া যাবে না। এভাবে পিছন করে যেন দৌড় দিতে যাব। তখন আম্মু বলল, এই হারামজাদা, পালাবি না। কালকে বাসায় আসলে তোর খবর আছে বলে দিলাম। এই কথা শুনে থেমে গেলাম, কারণ এখন যদি পালাই তাহলে কালকে তো আসতেই হবে। কালকে আসলে আমার পিঠে লাঠি ভাঙবে, তাই এখন থেমে যাওয়াটাই ভালো। আম্মু, এত রাতে তুমি কি করছো এখানে না ঘুমিয়ে? তোর জন্যই বসে আছি। কখন তুই বাসায় আসবি, কখন তোর আদর করব। রাতে কোথায় গিয়েছিলিস? আমি আবার কোথায় যাব? এই তো ঘুম ধরতেছিল না, তাই একটু বাইরে হাওয়া খেতে গেছিলাম। ঘরে খুব গরম তো। এসি থাকা সত্ত্বেও গরম না? দাঁড়া, তোর গরম বের করছি আমি। আম্মু গো, তোমার একমাত্র পোলারে তুমি মারবা? একটু হাত কাঁপবে না? এটা তুমি করতে পারবা? দাঁড়া, তো অভিনয় বের করছি আমি। আজকে তোর পিঠের ছাল ছাড়িয়ে নেব। সাথে আবার ইরাকেও এত রাতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিস? এই তো পেয়েছি আইডিয়া। আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে যাওয়া। এখানে ইরাকে ফাঁসিয়ে দিই। এবার বোঝো ঠেলা, কত গমে থুক্কু, কত ধানে কত চাল। আমি কি করলাম? কেন, তুই জানিস না তুই কি করেছিস? সত্যি বলছি, আমি কিছুই করিনি। ওকে বললাম এত রাতে যাওয়ার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা? এত রাতে ফুচকা পাওয়া যাবে না বললাম, বললাম কালকে এনে দেবো, কিন্তু না, আমাকে জোর করে নিয়ে গেলো। এখানে আমি কি করব? আমার কথা শুনে এরা জাস্ট হা হয়ে গেছে। আম্মু কিছু বলল না, এরা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তারপর আম্মু বলল, ঠিক আছে, যা ঘরে যা। আজকে বেঁচে গেলি ইরা নিয়ে গেছে বলে। ইরা না নিয়ে গেলে আজকে তুই শেষ। আর শোন, কখনই দুজনে বাহিরে যাবি না এত রাতে, আর গেলে আমার অনুমতি নিয়ে যাবি। ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। একটা জোরে শ্বাস নিলাম, মনে হয় বুক থেকে পাথর নেমে গেছে। যাক বাবা, কোনো মতে বাঁচলাম। এর দিকে তাকিয়ে দেখলাম এখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে রুমে চলে এলাম। রুমে এসে বিছানা করলাম। প্রায় 2 মিনিট হয়ে গেল, এখন ইরা এলো না। কি ব্যাপার, 2 মিনিট হয়ে গেল, এখন এলো না কেন? তাই রুম থেকে বের হয়ে আসলাম। এসেই দেখলাম
এরা সোফায় বসে আছে, মাথায় হাত দিয়ে। দেখে মনে হচ্ছে অসুস্থ। আমি ইরার কাছে গিয়ে বললাম, কি হলো, এখানে বসে আছেন যে? অর্ণব, আমার খুব খারাপ লাগছে, বমি বমি ভাব হচ্ছে, প্লিজ আমায় রুমে নিয়ে চল, মাথাটা খুব ব্যথা করছে। ঠিক আছে চলুন। তারপর ইরাকে আমার ঘাড়ে হাত রেখে রুমে নিয়ে আসতে লাগলাম। রুমের ভেতরে আসতে ইরা বলল, আমি বমি করব, আমার বমি বমি লাগছে। শুধু 1 মিনিট দাঁড়ান, ওয়াশরুমে চলেন। এই কথাটা শুধু বলছি, সাথে সাথে এরা বমি করা শুরু করলো। একটু বমি করে জামাটা নষ্ট করে ফেললো। এখন কি করার, পড়লাম মহাবিপদে। ধরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিলাম। এখন কি করা যায়? ড্রেস তো নষ্ট, এখন আবার চেঞ্জ করবে। এরা হোটেলে একটু শুধুমাত্র কোমল পানীয় খেয়েছিল, একটু খেয়ে অবস্থা। এই জন্য নারীদের এসব তরল পানীয় খাওয়াতে নেই। জানি না এই মেয়েরাও তরল পানীয় খেতে চায় না কেন, খালি নাকি তাদের গন্ধ লাগে। মেয়েরা কীভাবে বুঝবে এইসব পানির এত স্বাদ? ইরাকে শুয়ে দিয়ে আমি রুমের বাইরে এলাম। তারপর গিয়ে ঋতুকে ডাকতে লাগলাম। ঋতু আমাদের এখানেই থাকে। ঋতু উঠে আমাকে বলল, কি হলো ভাইজান, ডাকছেন কেন? ইরা বমি করে ড্রেস নষ্ট করে দিয়েছে, যা তো একটু চেঞ্জ করে দিয়ে আসো। আমার কথা শুনে ঋতু একটু কেমন করে যেন তাকালো। কি হলো কিছুই বুঝলাম না। এভাবে তাকিয়ে আসো কেন? পরক্ষণে মনে পড়লো এরা বমি করেছে, আর এদিকে ঋতু কে নাকি ভাবছে, হায় আল্লাহ, আমার ওঠায় নাও, ওরে কেউ পেট্রোল খা, আমি মরে যাই। এই পৃথিবীতে বেঁচে আছি কেন এখনো? কি হলো, কথা কানে যায় না যা বলছি? আপনি তো দিতে পারেন ড্রেস চেঞ্জ করে দিতে, আমি কেন বলছেন? আমি পারবো না, যা তুই যা। নিজের স্ত্রীকে তো ড্রেস পরিয়েই দেবেন, এতে লজ্জার কি আছে? যান পরিয়ে দিয়ে আসুন। বেশি পাকা হয়ে গেছিস না, বলছি না যা। ঠিক আছে যাচ্ছি। এই কেমন স্বামী রে বাবা, নিজের স্ত্রীকে ড্রেস পরিয়ে দিতে লজ্জা পায়। এই বলে মুখ বেসকি কেটে ঋতু এরা ড্রেস চেঞ্জ করতে চলে গেল। হ্যাঁ আল্লাহ, তুমি উঠাই লাও আমারে, কাজ করিয়া কারো হয় আরেক। কিছুক্ষণ পর ঋতু এরা ড্রেস চেঞ্জ করিয়ে বাইরে বের হলো। আমি কিছু না বলে রুমের মধ্যে চলে এলাম। দরজাটা লক করে এরার কাছে গেলাম। কি মায়াবী লাগছে দেখতে, মনে হয় কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। কপালে হাত দিয়ে দেখি জ্বর এসেছে নাকি। এইভাবে কপালে হাত দিয়ে আমি অবাক। কপাল অনেক গরম, প্রচণ্ড জ্বর এসেছে। এখন কি করি? এত রাতে তো আর ডক্টর পাওয়া যাবে না। তাই একটা বাটিতে অল্প পানি নিয়ে এসে কাপড় দিয়ে জলপট্টি দিতে লাগলাম। জলপট্টি দিতে লাগলাম আর ইরাকে দেখতে লাগলাম। এভাবেই কেটে গেল অনেক রাত। ইরার কপালে হাত দিয়ে দেখি একটু কমেছে জ্বর, কিন্তু এখনও জ্বর আছে। তাই আবারও জলপট্টি দিতে লাগলাম। এভাবেই জলপট্টি দিতে দিতে কখন যে আমি ইরার পাশে বেডে মাথা দিয়ে ঘুমিয়ে গেছি মনে নেই। এদিকে সকালে ইরার ঘুম ভেঙে যায়। তাকে দেখে পাশে আমি বেডে মাথা দিয়ে শুয়ে আছি, আর তার কাপড় চোপড় এসব দেখে বোঝা যায় যে কাল রাতে তার জ্বর এসেছিল। এসব দেখে ইরা একটু মুচকে হাসলো। এবার ইরা নিজের দিকে তাকিয়ে চমকে উঠলো। দেখলো কালকে রাতে তার পরনের ড্রেসটা নেই। এটা দেখে আবারও চমকে উঠলো। ইরা আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে কী হয়েছিল। আর ইরার মনে হচ্ছে ড্রেসটা আমি চেঞ্জ করেছি। তাই ইরা প্রচণ্ড রেগে গেল। রেগে চিৎকার করে আমাকে ডেকে তুললো। এদিকে আমি ঘুম ঘুম চোখে ইরার দিকে তাকালাম। দেখলাম সে রেগে আছে। কি হলো আমি তো কিছুই বুঝছি না। কি হলো, এভাবে সকাল সকাল চিল্লাচ্ছেন কেন? তুই আমার সাথে কাল রাতে কি করেছিস? কেন, আমি আবার কি করলাম? কাল আমি এই ড্রেস পরে ঘুমাইনি, তাহলে আমি এই ড্রেস কখন পরলাম? তুই আমার সব শেষ করে দিয়েছিস। বলে ঠাস ঠাস করে 2টা চর মেরে দিল। এবার আমারও খুব রাগ হচ্ছে, সবটা না জেনে। তবুও কিছু বললাম না। আমি শান্ত হয়ে বললাম, আমার কথাটা তো শুনুন। কি কথা শুনবো তোর? তুই আসলেই একটা আমার ঘুমের সুযোগ নিয়েছিস। তোকে আমি একটু হলেও ভালোবাসতাম। ছি, তুই আমার সাথে এসব করলি? এসব ভাবতেও পারিনি আমি। তুই আমার সাথে। আমার কথাটা তো শুনবেন প্লিজ। কি কথা শুনবো তোর? বলে ঠাস ঠাস করে আরও 2টা দিয়ে দিল। এবার আমারও প্রচণ্ড রাগ হলো। না জেনে আমার নামে সব কী বলছে। আমি দিলাম ঠাস করে একটা থাপ্পড় খেয়ে বিছানার মধ্যে পড়ে গেল। তখন আবার আমাকে থাপ্পড় মারতে যাবে। আমি হাত ধরে বললাম, নিজেকে কি মনে করেন কি আপনি? আপনিই শুধু ভালো, এই দেশে আর কোনো ভালো মানুষ নেই? আমার সব কথা শুনবেন তো? না জেনে শুনে কী সব বলছে। এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। শুনবেন কি হয়েছে কাল রাতে? কাল রাতে আপনাকে যখন রুমে নিয়ে এলাম, তখন আপনি আপনার জামার মধ্যে বমি করে জামা নষ্ট করে ফেলেন। এতটুকু নিশ্চয়ই মনে আছে? তখন আমি কোনো উপায় না পেয়ে আপনাকে বিছানায় শুয়ে দেই, আর ঋতুকে ডেকে এনে আপনার ড্রেস চেঞ্জ করিয়েছি। আমি অতটাও খারাপ না যতটা আপনি ভাবছেন। ইচ্ছে করলে আমি আপনার ঘুমের সুযোগ নিতে পারতাম। ইচ্ছে করলে আপনার ড্রেসটা আমি চেঞ্জ করতেও পারতাম। কিন্তু এতটা খারাপ আমি না, সেই শিক্ষা আমি পাইনি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ঋতুকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন। আপনি সব না জেনে শুনে থাপ্পড় মেরে দিলেন। বাবা, আপনার তুলনা হয় না। কথাগুলো বলে ইরার হাতটা এক ঝাটকে সরিয়ে দিলাম। তারপর রুম থেকে বের হয়ে চলে আসলাম। এরা পেছন থেকে অনেকবার ডাকাডাকি করলো। আমি রুম থেকে বের হয়ে বাইরে চলে এলাম।
খুব রাগ হচ্ছে আমার। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। ওকে আমি মুক্তি দিয়ে দেব, যতই কষ্ট হোক। আমি চাই না আমার জন্য কেউ কষ্টে থাকুক। তারপর আমি ফাহাদকে কল করলাম। ফাহাদকে কল করে ডেকে নিয়ে আসলাম। তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। তারপর বললাম ওর মামার সাথে কথা বলতে। আসলে ফাহাদের মামা হচ্ছে উকিল, ডিভোর্স স্পেশালিস্ট। তারপর আমি আর ফাহাদ তার মামার কাছে চলে গেলাম। ফাহাদ আমি অনেকবার বলেছে সব ঠিক হয়ে যাবে, এরকম পাগলামো যাতে না করি, কিন্তু আমি আর কোনো কথা শুনিনি। ফাহাদকে জোর করে ওর মামার কাছে নিয়ে গেলাম। কী লাভ জোর করে কারো ভালোবাসা আদায় করার? কী লাভ কাউকে আটকে রাখার? পাখি তো খোলা আকাশে ভালো, তাকে উঠতে দিতে হয়। তাকে এভাবে খাঁচায় বন্দি রাখলে কোনোভাবেই হয় না। তারপর ফাহাদের মামার কাছে সব শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। ফাহাদের মামা আমাকে বোঝাতে লাগলো যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা? আমি আমার কথাতেই দাঁড়িয়ে আছি। তারা আমাকে অনেক বোঝালো, কিন্তু কোনো লাভ হলো না। আমি আমার সিদ্ধান্তে অটল, কারণ এরা আমার কাছে ডিভোর্স চেয়েছে। আমি তাকে ভালোবাসি, এটাও যেমন ঠিক, তেমনি সে আমাকে ভালোবাসে না, এটাও ঠিক। আমার প্রতি ওর কোনো ফিলিংস নেই। একতরফা ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। এরা তো আমার কাছে ডিভোর্স চেয়েছে, আর আমি ওকে এটাই দেব। আমি একটা ভুল করেছি, তাই ভাবছি ওকে ডিভোর্স দিয়ে সেই ভুলটা শুধরে নেওয়ার। সে যদি নিজে আমার কাছ থেকে চলে যেতে চায়, তাহলে আমি কিভাবে তাকে আটকে রাখি? সেই সাধ্য তো আমার নেই। ফাহাদ এবং তার মামা অনেক বোঝাবুঝি করলো, কিন্তু কোনো লাভ হবে না। শেষমেশ ফাহাদের মামাকে বলে সব ঠিকঠাক করতে বললাম। ফাহাদের মামা কিছুদিন সময় নিল। সবেমাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে ডিভোর্স দেওয়া যাবে না, কিছুদিন সময় লাগবে। ফাহাদের মামা সব ঠিক করার জন্য সময় চাইলো। তারপর ফাহাদ আর আমি সেখান থেকে চলে এলাম। সোজা আড্ডা দিতে লাগলাম। একের পর এক সিগারেট খেতে লাগলাম। সিগারেট খেয়ে এভাবে চলে গেল সারাটা দিন। বাসায় একটাবারও ফিরলাম না আর। এখন রাত 10টা। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, একবারের জন্য তো বাসায় যাইনি। আড্ডা দিতে দিতেই এমন সময় ফোনটা বেজে উঠল। তাকে দেখি ইরার নাম্বার। কোনো কথা না বলে ফোন কেটে দিলাম। ইরা ফোন দিল, আবারও কেটে দিলাম। আবারও ফোন দিল, আবারও কেটে দিলাম। ফোনটা পকেটে ঢোকাতে আবারও বাজলো। এবার অনেক রাগ হলো। অনেক রাগ নিয়ে ফোনটা বের করতে দেখি আম্মু। তখন ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করতে আম্মু বলল, কি রে, তুই কই? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়, এক্ষুনি আয় বলছি। কেন, কিছু হয়েছে নাকি বাসায়? হারামজাদা, সারাদিন বাসায় নাই, বউকে রেখে সারাদিন বাসার বাইরে থাকিস। আয়, তোর পিঠে লাঠি ভাঙবো আজকে। কেন, কি হয়েছে? সারাদিন বাসা থেকে কি করব? তুই তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে, যাচ্ছি। এ কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফাহাদের সাথে বাসায় আসতে লাগলাম। ফাহাদ তার বাসায় চলে গেল, আমি আমার বাসার দিকে হাঁটা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু একটু রেগে আছে আমার উপর। আমি আম্মুকে বললাম, কি হয়েছে, ফোন দিয়ে তো তাড়াতাড়ি ডাকলে যে? এত তাড়াতাড়ি? রাত প্রায় 11টা বেজে গেছে। আর সারাদিন তুই বাসায় আসিসনি কেন? ইরাকে একা বাসায় রেখে সারাদিন কই গেছিলিস? কোথাও না, ফাহাদের সাথে ছিলাম। তো সারাদিন বাসায় আসিসনি কেন? আর খাওয়া দাওয়া করিস নাই কেন? খেতে ইচ্ছে নেই তাই। এমন একটা কানের গোড়ায় দিব না, আর কোনোদিন যেন এমন না হয়। ঠিক আছে। তুই বাসায় নাই বলি একবারও প্রয়োজন মনে করলি না খোঁজ খবর নেওয়ার? তুই নাই বলে সারাদিন এরা কিছু মুখে দেয়নি। আমি অবাক হলাম, আমার জন্য নাকি ইরা খায়নি। এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমার জন্য আবার কেন না খেয়ে থাকবে? তখন আম্মুই বলল, ইরার সাথে তোর কি কোনো কিছু হয়েছে? না, আমার সাথে আবার কি হবে? তাহলে ও সারাদিন না খেয়ে আছে কেন? এত খেতে বললাম তাও খাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। তারপর আমি রুমের সামনে চলে গেলাম। হালকা হাত দিতে দরজা খুলে গেল। দরজা খোলাই ছিল। আমি ভেতরে গেলাম। ভেতরে যেতে এরা আমার দিকে তাকাল উদাসভাবে। আপনি নাকি সকাল থেকে কিছুই মুখে দেননি, কি হয়েছে বলুন আমায়? তুই আমাকে ক্ষমা করে দে, তখন আমি না জেনে শুনে তোকে এভাবে মারাটা আমার উচিত হয়নি। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো কিছু করেননি। আর সরি তখন ওভাবে মারার জন্য। সত্যি আমায় ক্ষমা করে দিয়েছিস? দিয়েছি। এবার বলুন, সকাল থেকে কেন কিছু খাবার খাননি? তুই কেন সকাল থেকে কিছু খাসনি? রাগ করে চলে গেছিস? আমার সঙ্গে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু, এখন খাবে কি না বল? না, আমার খেতে নেই, আপনি গিয়ে খেয়ে আসুন। তুই না খেলে আমিও খাবো না। আজব ঝামেলায় পড়লাম তো। বললাম না আমি খাবো না, খিদে নেই। যান, আপনি গিয়ে খেয়ে আসুন। না, আমি খাবো না। তুই না খেলে আমিও খাবো না। আমার সাথে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু, যেটা তোকে বোঝাতে পারবো না। এখন তুই খাবি কি না বল? ঠিক আছে, চলেন। কোথাও যাওয়া লাগবে না, তুই এখানে থাক, আমি খাবার নিয়ে আসতেছি। এই বলে এরা খুশি মনে চলে গেল খাবার আনতে। আমি এই ফাঁকে ফ্রেশ হয়ে আসলাম। তারপর এরা খাবার নিয়ে এলো।
কিন্তু প্লেট একটা। আপনি খাবেন না? খাবো তো, তাহলে প্লেট একটা কেন নিয়ে আসলেন? এক প্লেটে খাবো। কী সব বলছেন আবোল তাবোল? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার মাথা ঠিকই আছে, একটা প্লেটে খাবো আর তুই আমায় খাইয়ে দিবি। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। দিবি না? তোর ঘাত দিবে। আমি কখনোই আপনাকে খাইয়ে দিতে পারবো না, সে অধিকার আমার নেই। তাহলে আমি খাবো না। আজব তো। এখন বল, তুই আমায় খাইয়ে দিবি কি না? না হলে কিন্তু আমি খাবো না। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ঠিক আছে, দিচ্ছি। তারপর এরা প্লেটে খাবার তুলে দিল। আমি একে খাইয়ে দিতে লাগলাম। মন চাই সারা জীবন এভাবে খাইয়ে দিই, কিন্তু সেই অধিকারও তো আমার নেই। আমি এরাকে খাইয়ে দিতে লাগলাম, তখন এরা আবার খাবার তুলে আমাকে খাইয়ে দিতে লাগলো। এক প্রকার জোর করে খাইয়ে দিল। ইস, সারা জীবন যদি এভাবে খাইয়ে দিতাম, আর ও যদি আমাকে খাইয়ে দিত, তাহলে কতই না ভালো হতো। এসব ভাবতে লাগলাম আর খাইয়ে দিতে লাগলাম। খাইয়ে দিতে দিতেই বললাম, আর তো কয়েকটা দিন, তারপর আপনি মুক্ত। আমার কথা শুনে এরা খাওয়া বন্ধ করে দিল। কেমন করে যেন উঠলো। তারপর আমাকে বলল, মুক্ত মানে কি? না কিছু না। তারপর আমি এরাকে খাইয়ে দিলাম। এরা প্লেট রাখার জন্য গেল। আমি নিচে বিছানাটা করে নিলাম, নিচে শুতে যাব। এমন সময় এরা রুমে এসে বলল, কি রে, তুই নিচে শুয়েছিস কেন? তো আমি কি ঘুমাবো না, নাকি এখন রুমের বাইরে যেতে বলবেন? বাহিরে কেন যাবি? আয় খাটে আয়। কি বললেন? আবার বলেন তো শুনি। বলছি যে খাটে আয়, নিচে অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে আবার। সেদিন তো আপনি খাটে শুতে মানা করেছিলেন, তাহলে আজ কেন খাটে শুতে বলছেন? সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আয় খাটে আয়। না, আমি নিচেই ভালো আছি। উপরে গেলে হয়তো আপনার কোনো ক্ষতি করে দিতে পারি, তাই আমি নিচেই ভালো আছি। ক্ষতি হলে হবে, উপরে আয়। মাথা কি নষ্ট নাকি আপনার? তখন আবার উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমার দোষ দিবেন। এত কথা বলিস কেন? বলছি না উপরে আয়। দেখুন, আমি একটা খারাপ ছেলে। আমি চাই না অন্যের কাছে আরও খারাপ হতে। যতটুকু খারাপ হয় সেটাই অনেক, তাই আর বলবেন না উপরে যেতে। এটা তোর অধিকার আছে। যেখানে সম্পর্কই নেই সেখানে অধিকার খাটানোটা বোকামি মাত্র। অধিকার সেটা তো আমার নেই। অধিকার পেতে হলে একটা সম্পর্কের দরকার। যেখানে আপনার আর আমার কোনো সম্পর্কই নেই, সেখানে অধিকার কীভাবে খাটাই বলেন? অধিকার, দায়িত্ব শব্দ এগুলো প্রিয় মানুষের সাথে যায়। প্রিয় মানুষের উপর অধিকার খাটানো যায়, যে প্রিয় মানুষটা আমার নেই। আমি তো তোর প্রিয় মানুষ। হাসালেন আমায়। আপনি আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ ছিলেন এক সময়, তবে এখন আর নেই। আমার প্রিয় মানুষ হলেও সেই প্রিয় মানুষটা যে আমায় তার প্রিয় মানুষ বলে মনে করে না, সেখানে কিভাবে অধিকার খাটাবো? এটা তো বোকামি। কেন? আমি তোর প্রিয় মানুষ আর তুই আমার প্রিয় মানুষ। আবারও হাসালেন। অনেক মজা হয়েছে আর অনেক রাতও হয়েছে, তাই ঘুমিয়ে পড়ুন। এটা বলে ইরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। এর ওপরে মন খারাপ করে শুয়ে পড়লো।